শুভ অপরাহ্ন। আসলে এই কঠিন সময়টাকে শুভ বলা যায় কিনা তা ঠিক বলতে পারছি না। একে তো করোনা মহামারী, তার উপরে দীর্ঘ ৩ মাস ধরে একটি লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে, এক প্রকার লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় স্বদেশ। এবং সেই সাথে সকলের একটি আর্থিক অসচ্ছলতার পূর্ণ অবস্থা, যেখানে এখনো পর্যন্ত দেশের চাকুরিজীবীদের প্রায় ৭০ থেকে ৭৫% এখনো পর্যন্ত নিজেদের মাসিক বেতন পাচ্ছে না। শ্রমিক, কর্মচারী, নিম্নবিত্ত মানুষজন মানবেতর জীবনযাপন করছে। ইভেন এমন একটি অবস্থা চলে এসেছি আমরা, যখন মধ্যবিত্ত শ্রেণীকে পর্যন্ত হয়তো হাত পাততে হচ্ছে। ঠিক হাত পাততে হচ্ছে বলবো না, আসলে মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে হাত পাতাটা সম্ভব হয়ে উঠছে না। মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হিসেবে সেটা বলতে পারি। তবে দেখা যাচ্ছে সবাই খুবই অভাবের মধ্যে দিয়ে আছি। এরকম একটি সময়ে আমরা চিরতা সংঘের পক্ষ থেকে একটি লাইভের আয়োজন করেছি। জানি দীর্ঘ সময় ধরে করোনা বা মহামারী বা হচ্ছে যে আজ যে আর্থিক সমস্যাগুলো চলছে, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়েও আমরা কিছুটা আজকের লাইভে আলোচনা করব। সেই সাথে আমরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের বৌদ্ধ সমাজের উন্নয়নে আমাদের তরুণ যুবকদের যে ভূমিকাটা থাকতে পারে, যে ভূমিকাটা থাকা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এই পর্যায়ে আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমাদের লেবানন প্রবাসী এবং চিরত্ন সংঘের আন্তর্জাতিক সম্পাদক, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন সৌমিত্র বড়ুয়া দাদা। তো দাদা আমাদের সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন। দাদা কেমন আছেন? নমস্কার, শুভ নমস্কার সন্ধ্যা। দাদা। আমি এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আমি সর্বপ্রথম চিরতা সংঘের নবগঠিত সকল সদস্য এবং সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এমন ক্লান্তিকালে আজকে যেমন সুন্দর একটা আয়োজন করেছেন, এবং আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আপনারা লাইভে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। আসলে বর্তমান যে করোনা মহামারী জিনিসটা পুরো পৃথিবীকে এক প্রকার কি বলবো, এটা স্তব্ধ করে দিয়েছে। যেটা আজকে প্রায় আমরাও এখানে প্রবাসের মধ্যে আজকে প্রায় ৩ মাস অতিবাহিত করে ফেললাম, প্রায় বাসার মধ্যেই, কোথাও বের হওয়া যাচ্ছে না। এবং আমাদের আহ চাকরি চাকরিও এখন বন্ধ। তো সবকিছু মিলিয়ে আমরা এখন মানে গৃহবন্দী, এক প্রকার গৃহবন্দী। তো আমাদের দেশে যেভাবে মোটামুটি ভাবে তারপরে যেভাবে মানে চলাফেরা বা ঘোরা যায়, এটা আমাদের এখানে মোটেও সম্ভব না। তো তারপরেও আমাদের সবকিছু নিয়েই কিন্তু আছি, মোটামুটি ভালোই আছি, চলতেছে মোটামুটি। খারাপ খারাপ কিভাবে বলবো, আছি মোটামুটি আপনাদের সকলের আশীর্বাদে। তো আমাদের এইভাবেই চলছে আর কি। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। দাদা দীর্ঘ 11 বছর ধরে প্রবাস জীবন যাপন করছেন, পরিবার থেকে দূরে আছেন, স্বদেশ থেকে দূরে আছেন। তো এই মহামারীর সময়টাতে স্বদেশের জন্য মানে কিরকম দুশ্চিন্তা অনুভব করেন, কিরকম মানে কি চিন্তা হয় যখন হচ্ছে প্রবাসে বসে, যখন হচ্ছে শুনেন যে প্রতিদিন এতজন লোক আক্রান্ত হচ্ছে, এতজন লোক মারা যাচ্ছে, এই সময়টাতে কিরকম দুশ্চিন্তা কাজ করে? আসলে বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য সবচেয়ে নিজের জন্য যতটুকু আমরা চিন্তায় চিন্তিত নই, সবচেয়ে বেশি চিন্তায় চিন্তিত দেশের জন্য, পরিবারের জন্য, দেশের মানুষগুলোর জন্য। যার কারণে আমরা প্রতিনিয়তই আমরা দেশের জন্য চিন্তায় চিন্তিত থাকি। এই লকডাউনের মধ্যে সর্বক্ষণিক আমরা দেশের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার, তাদের সাথে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করেছি। কারণ আহ নিজের বর্তমান অবস্থান থেকে যেটা নিজেকে যতটুকু নিরাপদ মনে হচ্ছে, সেই দিক বিবেচনা করলে নিজের দেশের মানুষ বা পরিবার, আমাদের আত্মীয় স্বজন সকলেই ততটুকু নিরাপদ বলে মনে হচ্ছে না। কারণ আহ এখানে একটা জিনিস আমরা মোটামুটি একটা জিনিস আমরা করতে পারি যে কেউ যদি অসুস্থ হয়
বা কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে, আমরা অন্ততপক্ষে আমাদের কোম্পানির থেকে হোক, কোম্পানির থেকে না হলে অন্ততপক্ষে সরকারিভাবে যে আমরা চিকিৎসা ব্যবস্থাটা যে আমরা নিশ্চয়তা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মানুষগুলো অনেকটা অনিশ্চয়তার মধ্যেই থাকে আরকি। যার কারণে গিয়ে আ প্রতিনিয়তই দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য আ অত্যন্ত, অত্যন্ত চিন্তিত থাকি এবং আ আতঙ্কের মধ্যে থাকি এক প্রকার। এই আরকি। আচ্ছা, দাদা তো অবগত আছেন যে আজকে আমরা প্রায় ৩ মাসের কাছাকাছি সময় আমরা যে করোনাকালীন সময়ে যে লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই সময়টাতে আমাদের দেশের, বিশেষ করে আমাদের বৌদ্ধ সমাজের যে আমরা যে জিনিসটা দেখেছি যে তরুণ বা যুব সংগঠন যারা আছে তারা বিভিন্নভাবে এগিয়ে এসেছে, নানাভাবে সহযোগিতা করছে। তারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারগুলোর হাতে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে, ওষুধপত্র পৌঁছে দিচ্ছে। সেই সাথে বৌদ্ধ বিহার যেগুলো আছে, যেগুলো প্রান্তিক পর্যায়ে বৌদ্ধ বিহার, যেখানে দেখা যায় যে যে ভিক্ষু শ্রমণদের হয়তো ওনারা অনেক বেশি পরিমাণে দানের উপরে নির্ভরশীল, এবং দেখা যাচ্ছে যে ওনাদের জন্য যদি সোয়াইং এর ব্যবস্থাটা করা না হয় তাহলে ওনাদেরকে অনাহারী অবস্থাতেই হচ্ছে ওনাদের এই দর্শিল নিতে হচ্ছে। তো এমত অবস্থায় আমাদের তরুণ বৌদ্ধ সংগঠনগুলো অনেক বেশি এগিয়ে আসছে, এবং তারা হচ্ছে ওই বিহারগুলোতে, ওই প্রান্তিক পর্যায়ে বিহারগুলোতেও তারা অনেক বেশি পরিমাণে বর্তমানে ত্রাণ সহযোগিতা প্রদান করছে। তো এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে হচ্ছে এই সময়টাতে বৌদ্ধ তরুণ সংগঠনগুলোর আর কি কি করা উচিত, বা কিভাবে হচ্ছে যে আমরা আমাদের বৌদ্ধ সমাজকে এই ক্রান্তি সময়টা পার করতে সহযোগিতা করতে পারি, আমাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কারণ বর্তমান সময়ে মধ্যে আপনার গ্রামে-গঞ্জে বলেন বা শহরের মধ্যে বলেন, প্রত্যেকটা জায়গায় যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী আ সমাগম না করার জন্য একটা বলা আছে। তার মধ্যে আ মানুষ মানে বিভিন্ন ঘর থেকে বের হতে পারছে না বা চাচ্ছেও না। সেক্ষেত্রে আসলে আমাদের আ পরম পূজনীয় আ ভিক্ষু সংঘদেরকে পিণ্ডদান করা বা করা, এটা আসলে অনেকের অনেক জায়গার মধ্যে খুবই কষ্টসাধ্য হচ্ছে, সেটা অবশ্য আমি অবগত আছি। এবং সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে বিভিন্ন সংগঠন তরুণ সকল আ এই করোনার ক্লান্তিকালে যেভাবে তারা বিভিন্ন আ সামাজিক কর্মকাণ্ড গুলা আ সবাইকে সহযোগিতা করে যাচ্ছে, এটা প্রশংসা শুধু করলে হবে না, তাদেরকে আপনার উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। তবে আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন, সেটা হচ্ছে কি, হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে কিছু, কিছু জায়গা আছে যেখানে আ আপনার আমাদের বৌদ্ধ কিছু, কিছু গ্রাম আছে যেখানে পরিবার অনেকগুলা কম। তো সেই আবার অনেকেই দেখা যাচ্ছে কেউ শহরমুখী, গ্রামের মধ্যে এখন গ্রামমুখী মানুষ খুবই কম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ, আমাদের বৌদ্ধ ভিক্ষুরা মন্দিরের মধ্যে কিন্তু উনাদের অনেক কষ্টের মধ্যে দিয়েও আ রান্না-বান্না করে উনাদের করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আ যেহেতু আমাদের দেশের মধ্যে অনেক সংগঠন আছে, অনেকেই অনেকভাবে কাজ করছে কিন্তু উদ্দেশ্য সবগুলো একই। প্রচুর সংগঠন। কিন্তু সব উদ্দেশ্য হচ্ছে আ মানব কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য, ধর্মীয়। তো উদ্দেশ্য যেহেতু একই, আমার মনে হয় এই যে যেই মানে যেই বিহারগুলো বা যেই জায়গাগুলো, এগুলো আমাদের আ বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে উনারা একত্রিত হয়ে এগুলা সিলেক্ট করা দরকার। তো সিলেক্ট করার পরে এগুলা নির্দিষ্ট করে ওরা উনাদেরকে, যেহেতু কিছু, কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে কি, আমার যতটুকু আমি জেনেছি, একটা জায়গার মধ্যে ২-৩ বার করে ত্রাণ পাচ্ছে। আবার কিছু, কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে একবারও পাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে কি আমাদের আ কেউ আ একবারও পেল না, আর কেউ ২-৩ বার মানে পাইল। তো এখন দেখা যাচ্ছে কি আমরা যে পাচ্ছে না তাকে সহযোগিতা যদি করতে হয়, আমাদের আসলে আরো অনেকভাবে তরুণদের এগিয়ে আসতে হবে, যে এইজন্য সকলের সম্মিলিতভাবে এসে আ আমাদের নির্দিষ্ট জায়গাগুলো আগে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপর যে আমাদের আ একটা ওই বিহারের মধ্যে
ভিক্ষু শ্রমণ বা সবাই মিলে কতজন আছে, বা একটা সংগঠন যদি ত্রাণ দেয় আপনার ১ সপ্তাহের জন্য বা দিল, তাহলে অন্ততপক্ষে যদি আমাদের ৩টা সংগঠন বা ৫টা সংগঠন যদি দেয়, তাহলে ৫টা সংগঠন দিতে গেলে তাহলে আপনার ১ সপ্তাহ করে দিলে আপনার ৫ সপ্তাহ চলে যাবে। তো এভাবে যদি এখন আমি মনে করি যে কি, এই যে আগে আমাদের দরকার কোন, কোন বিহারগুলো এই যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তো এই বিহারগুলোকে আমরা নির্দিষ্টভাবে করার পরে তারপর হয়তো আমরা এই বিহারগুলোর প্রতি আমরা যা কিছু করার বা যা কিছু দেওয়ার এগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়াটাই মনে হয় ভালো হবে। কারণ আ এই বর্তমান সময়ে আ ভিক্ষুরাও যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান সভা, অনুষ্ঠানে এই ধরনের কোথাও যেতে পারছে না বা যাচ্ছে না। কিন্তু ঠিক তেমনিভাবে আমরা গৃহীরাও কিন্তু আ ওনাদের গিয়ে আমাদের পূজা বা যেকোনো কিছু করার কিন্তু সুযোগ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সাথে আমি একমত। তো সকলের আ সম্মিলিত প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমাদের আগে ওদেরকে নির্দিষ্ট করে করতে হবে যে কোন, কোন বিহারগুলো আমাদের এই দুরবস্থার মধ্যে আছেন এবং যেই বিহারগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, সকলের আলোচনা বা সিদ্ধান্ত করে এই করলে আমার মনে হয় খুব ভালো হবে। ধন্যবাদ দাদা, খুবই উত্তম একটি প্রস্তাব রেখেছেন আপনি। যে আসলে এই সময়টাতে দেখা যাচ্ছে যে যে বিহারগুলো হয়তো পাচ্ছে সেই বিহারগুলোই বারবার ঘুরে ফিরে পাচ্ছে, আবার হ্যাঁ, এমন হ্যাঁ, অনেক হ্যাঁ। বিহার যেগুলো হ্যাঁ, আমাদের হ্যাঁ। চোখের আড়ালে রয়ে গিয়েছে, যে হুম, বিহারগুলোতে হুম, হয়তো হুম। ভিক্ষু শ্রমণরা মানবেতর জীবন যাপন করছে, অথচ হুম, আমরা হুম। তাদের ব্যাপারে জানতে পারছি না, সেই কারণে আমরা হয়তো সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। কিছু সমস্যা রয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে যেমন কিছুদিন আগে যখন বৌদ্ধ পূর্ণিমা গিয়েছিল, তো হুম, আমি হুম। ওদিন হচ্ছে আমার পরিবার সহ আমরা কাতারগঞ্জ বৌদ্ধবিহারে গিয়েছিলাম। তো আচ্ছা, আচ্ছা। তখন হচ্ছে সেখানে আমরা যে ভিক্ষু সংঘ আছেন সেই ভিক্ষু সংঘের জন্য হচ্ছে ওখানে, যেহেতু ওনারা এখন ওখানেই রান্না বান্না করছেন, তো আমরা হুম, হুম, ওনাদের হুম। জন্য হচ্ছে যে কিছু চাল এবং তারপর ডাল এবং এ ধরনের নিত্য প্রয়োজনীয় কিছু রান্নার এই ছিল জিনিসপত্র হ্যাঁ। হচ্ছে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওনাদের কাছে তখন তৎমধ্যেই বেশ কিছু সরঞ্জাম তখন অলরেডি মজুদ ছিল। কিন্তু হুম, পরবর্তীতে জানতে পারি, ফেসবুক মারফতেই জানতে পারি যে পটিয়া জেলার একটি বৌদ্ধবিহার, যেখানের মধ্যে এই লকডাউনের শুরু থেকেই হচ্ছে ভিক্ষু সংঘের জন্য যে সোয়াইংটি, সেই যে মাসিক পালা সোয়াইং যেটাকে আমরা বলি, হুম, হুম, পালা হুম, হুম। সোয়াইং না হ্যাঁ, পৌঁছার কারণে তারা হচ্ছে যে হয়তো মানে খুব অল্প খেয়ে খুব খুব হ্যাঁ। মানে সীমিত আকারে তারা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে ধর্ম পালন করতে হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ। এই ক্ষেত্রে মানে আপনি কি মনে করেন যে এই সময়টাতে, এই যে একটা দীর্ঘ একটি ক্রান্তির সময় আমরা পার করছি, এই সময়টাতে যে আমাদের তরুণ বৌদ্ধ যুব সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোকে একটি কমন প্ল্যাটফর্মে এসে হচ্ছে এই বিষয়গুলো সমাধান করা উচিত? এই সময়টিতে আমি মনে করি না যে আসলে প্রতিযোগিতার সময়, এই সময়টিতে আমাদেরকে মানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের বৌদ্ধ সমাজকে একসাথে উত্তরিত করতে হবে এই ক্রান্তির সময়টাকে। তো এই সময়টাতে কি আসলে তাদেরকে একটি কমন প্ল্যাটফর্মে এসে কাজ করা উচিত? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই খুব সুন্দর একটি কথা বলেছেন। আমার জানা মতে আমি পটিয়ায় একটি গ্রামের নাম বলি। আমি জানি না ওই মন্দিরের মধ্যে কোনো সমস্যা আছে কি নাই আমি জানি না। তবে গ্রামটার কথা বলছি এজন্য ওখানে আপনার পরিবার হচ্ছে খুবই সীমিত। মনে হয় ৭ থেকে ৮ ঘর হবে। এটা আপনার আ মেহেরহাটি বলে। মেহেরহাটি নাম শুনেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, 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 মেহেরাটি। পটিয়া মেহেরহাটি বলে। হুম, হুম। তো ওখানে ওখানে অ্যা যে ৭-৮ ঘর আছে তার মধ্যেও আবার কেউ আছে পটিয়া টাউনে, আবার কেউ শহরে এইরকমের আছে। ওখানে কিন্তু বৌদ্ধবিহার আছে এবং ভান্তেও আছে। এবং ভান্তে উনি আগে সাতপুরাতে থাকতো, এখন ওখানেই আছেন। আমি জানি না কিন্তু ওখানে কি সমস্যা আছে কি নাই আমি জানি না। তবে হ্যাঁ, আমার কথা হচ্ছে কি এখন বর্তমানে যেই সময়টা যাচ্ছে, এই সময়টা হচ্ছে আ একজনের জন্য না, এটা সকলের জন্যই বিপজ্জনক সময়। এবং বিপদের সময় বা যেটা এই সময়ের মধ্যে আমরা প্রতিযোগিতা করাটা কিন্তু এটা হচ্ছে এক ধরনের হয়তো বোকামির কাজ হবে বা আ আমি বলব না সেটা আসলে কি হবে সেটা বলতে চাচ্ছি না। তবে এই সময়টা হচ্ছে কি আমরা দেখেন করোনা ভাইরাস কিন্তু আপনার ধনীও চিনে না, গরিবও চিনে না, পয়সাওয়ালাও চিনে না, কিছু চিনে না। তা এখন করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য আমরা ধনী গরিব ভেদাভেদ করে কোনো লাভ নেই। বা এই সংগঠন ভেদাভেদ করে কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে আমরা আমাদের জাতিকে যদি রক্ষা করতে হয়, আমাদের সমাজকে যদি রক্ষা করতে হয়, আমি ১ম এই বলেছি উদ্দেশ্য কিন্তু আমাদের একটা। সমাজের আ যে সমাজ বা জাতির জন্য মঙ্গলজনক কাজকর্ম করা, মানবতার সেবা করা।
আমাদের উদ্দেশ্য হচ্ছে, সব সংগঠনের উদ্দেশ্য হচ্ছে একটাই। তো সেই উদ্দেশ্যটা যদি আমাদের থেকে থাকে, হ্যাঁ, যদি বলা যায় কি ত্রিরত্ন সংঘের মাধ্যমে দান করলে ত্রিরত্ন সংঘের নাম দিবে। হ্যাঁ, কিন্তু নাম যদি দিতে হয়, নামের জন্য কিছু আসে যায় না। এখন এখন বর্তমান সময়টা হচ্ছে কি আমাদের জাতিকে রক্ষা করার সময়। এখানে নাম দিয়ে কিছু হবে না। আমার কথা হচ্ছে আমি আর আপনি দুইজনে যদি আমরা যদি একসাথে গিয়ে আমার পক্ষে যদি ৳৫ দেওয়ার সামর্থ্য থাকে, তো আমি যদি আপনার সাথে গিয়ে যদি দুইজনে ভাগাভাগি করে ৳১০ দিই, সেটা এই হবে আমাদের জাতির জন্য রক্ষা হবে। কিন্তু আমি যদি গিয়ে না আপনি ৳৫ দিছেন, আমি না ওখানে কি করলাম, আমি গিয়ে অ্যা আপনার বিরুদ্ধে একটা কথা বলে আসলাম, বা আমি ওখানে আর দিলাম না, বা আমার কথা হচ্ছে আমরা যদি সম্মিলিতভাবে যদি সকলেই আমাদের জাতির জন্য যদি কিছু করতে পারি, সেটাই হবে মঙ্গলজনক এবং সেটাই হবে আমাদের আ জাতিরও উপকৃত হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সকলেই একত্রিত হয়ে নাম থাকুক, কোন সমস্যা নেই, সংগঠনের নাম থাকুক। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের সমাজটাকে, জাতিটাকে কিভাবে রক্ষা করা যায়। আমাদের এই বর্তমান ক্লান্তিকালে করোনা ভাইরাসের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়। তো এখন দেখা যাচ্ছে কি আপনারা দেশের মধ্যে আছেন ১০ জন। আমি ২ জন মিলে বা ৫ জন মিলে একটা সংগঠন মিলে যে একটা কিছু করে আসলাম। তো আমরা যদি ২-৪ টা সংগঠন যদি একসাথে যদি করে আসি, তাহলে হয়তো ১০০ টা ফ্যামিলির জন্য করতে পারব। বা ১০০ টা মন্দিরের জন্য করতে পারব। সেই ক্ষেত্রে আমি মনে করি এখন ভেদাভেদ করার জন্য বা প্রতিযোগিতা করার সময় না। এখন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ এবং জাতির জন্য কিছু করা, এবং এটাই হবে আমার জন্য মঙ্গলজনক। আমি মনে করি সেটা। ধন্যবাদ দাদা। খুবই সুন্দরভাবে আপনি বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন আমাদের সবার জন্য। আমরা আমাদের লাইভের এই পর্যায়ে হচ্ছে দর্শকদের প্রশ্ন নিচ্ছি। তো আমাদের চিরত সংঘের সাংগঠনিক সম্পাদক বাবু সীমান্ত বড়ুয়া আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছেন। যে প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে লেবাননের অবস্থা কেমন? আচ্ছা, ধন্যবাদ। আ স্নেহের ছোট ভাই সীমান্ত বড়ুয়া। হ্যাঁ ভাই, আসলে লেবাননে আমরা আ আছি মোটামুটি ভাবে বলতে গেলে আ লেবাননে আজকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং এই করোনা ভাইরাসের কারণে লেবাননের খুবই দুরবস্থা। যেটা হয়তো আপনারা অবগত আছেন নিউজের মধ্যে বা বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে, মিডিয়ার মাধ্যমে। গত অক্টোবর মাস থেকে এখানে রাজনৈতিক সমস্যার কারণে এবং অর্থনৈতিক সমস্যার কারণে যে আন্দোলনটা আ চলে আসছে, সেটা ফেব্রুয়ারি, মার্চ মার্চ মাস পর্যন্ত ছিল। এরপরে গিয়ে আপনার করোনা ভাইরাসের জন্য আ গত মার্চ মাস থেকে এই পর্যন্ত পুরোটাই লকডাউনের মধ্যে আছে। তো যার কারণে গিয়ে আসলে শুধুমাত্র আমরা প্রবাসীরা না, প্রবাসী বলতে বাংলাদেশে বা এখানে তো বিভিন্ন দেশের মানুষ আছে। তো শুধু আমরা বাইরের দেশের মানুষগুলো না, বর্তমানে এই দেশের মধ্যে প্রায় 80% 85% মানুষের কোনো কাজ নাই। মানে শুধু বাইরের দেশের মানুষ নয়, এই দেশের স্থায়ী মানুষগুলা, লেবানিজদের কথা বলছি। তারা আ এখানে মিনিমাম 80 থেকে 85% কোনো মানুষ নাই। তার মধ্যে সরি, জব নাই। তার মধ্যে আ আমাদের বাইরের দেশের আমরা যারা আছি, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষগুলো এখন খুব করুণ অবস্থার মধ্যে আছেন। করুণ অবস্থা বলছি এজন্য, কারণ দেখা যাচ্ছে অনেকেই চাকরি নাই প্রায় ৭-৮ মাস। আবার যাদের চাকরি ছিল তাদের করোনার কারণে কিন্তু ৩ মাস কারো কোনো কাজ নাই। তো সেই ক্ষেত্রে গিয়ে এখানে অর্থনৈতিক অবস্থার কারণে যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির পুরো মানে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের মানুষগুলোর উপর আ অনেক প্রেশার পড়েছে। সেই ক্ষেত্রে গিয়ে আমরা বাংলাদেশ দূতাবাসের চেয়ে অনেক সকল সহযোগিতা বা বিভিন্ন কিছুর থেকে আমরা এখনো পুরোপুরি পাচ্ছি না বা পাই নাই। এবং অনেকের বিভিন্ন ধরনের কাগজপত্রের সমস্যা বা তাদের নানান সমস্যার কারণেও তারা দেশে যেতে চাচ্ছে, যেতে পারছে না। তো এই পরিস্থিতির মধ্যে লেবাননের বর্তমান অবস্থা হচ্ছে সকলের জন্য খুবই দুরবস্থা। বাংলাদেশ এবং বাংলাদেশি প্রবাসী এবং সকল দেশের প্রবাসীরাই খুব দুরবস্থার মধ্যে আছেন। তো আমি বলব আপনারা সবাই সকলের জন্য প্রার্থনা করুন যাতে এই করুণ আ অবস্থার মধ্যে যখন সবাই এই বিপদটা কাটিয়ে উঠতে পারে, আমরাও দেশের জন্য, দেশের মানুষের জন্য, সকলের জন্য প্রার্থনা করি। যেমন এই বিপজ্জনক সময়টা যেমন সবাই কাটিয়ে তুলতে পারে। এটাই আমার প্রার্থনা এবং আশা সকলের কাছে। আমরাও সকলের জন্য প্রার্থনা করছি। ধন্যবাদ।
ধন্যবাদ দাদাকে। অবশ্যই আমরা এখান থেকে অবশ্যই আপনাদের জন্য আসলে প্রার্থনা ছাড়া আসলে আমরা প্রবাসীদের জন্য কখনোই কিছু করতে পারিনি, না কখনো প্রবাসীদেরকে আমরা পর্যাপ্ত সম্মান দিতে পেরেছি, না কখনো পর্যাপ্ত স্বীকৃতি দিতে পেরেছি। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের বাংলাদেশের দূতাবাসগুলো এখনো পর্যন্ত প্রবাসীদেরকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে পারছে না। যে জিনিসটা হয়তো আপনি লেবাননে যে জিনিসটা ফেস করছেন সেই জিনিসটা হয়তো বিশ্বজুড়ে অন্যান্য দেশেও আমাদের যারা প্রবাসীরা আছেন তারাও হয়তো ফেস করছেন, অথচ প্রবাসীদের একটি বড় রেমিটেন্সের উপর আমাদের দেশের মানুষের জীবন নির্বাহ থেকে শুরু করে সবকিছুই হয়ে থাকে। আমাদের সাথে লাইভের এই পর্যায়ে সংযুক্ত হয়েছেন আমাদের বৃহত্তর সংঘের প্রচার সম্পাদক বাবু দেবু বড়ুয়া। আমি দেবুদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দেবুদা, আপনার মাইক সম্ভবত বন্ধ, মাইকটা একটু দেন। মাইক বন্ধ, মাইক বন্ধ। নিচে অডিও বাটনটাতে ক্লিক করেন। হ্যালো। হ্যালো। হ্যালো হ্যালো। দেবুদা। দেবুদা, আপনার মাইক বন্ধ। মাইক মাইক নিচে অডিওটা বন্ধ আছে, অডিওটা একটু অন করেন। দেবুদা, নিচে অডিও বাটন আছে, একদম নিচে অডিও বাটন আছে, অডিও বাটনটা একটু ক্লিক করেন। একদম নিচে একদম সবার বামে যে অডিও বাটনটা আছে, অডিও বাটনটা একটু ক্লিক করেন। ক্লিক করলে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন, সংযুক্ত হতে পারবেন। আচ্ছা, দেবুদা ওটা বোধহয় একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, তো আমরা সুমিত সোদার কাছে ফিরে যাচ্ছি। তো দাদা, হুম, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে উম, মানে আপনারা প্রবাসীরা যারা আছেন, আমাদের হুম। প্রবাসী সদস্যরা, যেহেতু সঙ্গে প্রবাসী সদস্যরা যারা আছেন, সেই সাথে আমাদের অন্যান্য সারা দেশের যে তরুণ যুবক সংগঠন, বৌদ্ধ সংগঠন গুলো আছে, সেখানেও যারা প্রবাসী সদস্যরা আছেন, আপনারা যারা প্রবাস থেকে সবসময় আমাদের সাথে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও মানসিকভাবে আমাদের সাথে সবসময় উপস্থিত থাকেন, আমাদেরকে বিভিন্ন সলা পরামর্শ দিয়ে, হ্যাঁ, আমাদেরকে আমাদের কর্মসূচিগুলোকে সাফল্যমণ্ডিত করেন, সেই সাথে সবসময় হচ্ছে যে মানে বলতে গেলে হচ্ছে যে পর্দার আড়াল থেকে আপনারা যে আমাদেরকে যে সহযোগিতা করেন। তো এই সময়টাতে তো হচ্ছে যে দেখা যাচ্ছে মানে যেহেতু আপনি একটু আগে যে জিনিসটি আমাদেরকে বলেছেন যে মানে নিজেদেরই হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে কাজ বন্ধ আছে আপনাদের সহ, বিভিন্ন দেশে আমাদের প্রবাসীরা যারা আছেন কাজ বন্ধ আছে। তো এই সময়টাতে আপনারা হয়তো সরাসরি ভাবে আমাদের সাথে আমাদের যে বিভিন্ন কর্মসূচি গুলো চলছে, বিভিন্ন ভাবে যে আমরা হচ্ছে প্রান্তিক পর্যায়ে মানুষদের কাছে যে বিভিন্ন আমরা উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, এগুলোর সাথে আপনারা হয়তো সরাসরি দেখা যাচ্ছে যে সম্পৃক্ত হতে পারছেন না। হ্যাঁ। তো একটা জিনিসে হয়তো এই করোনা মহামারীর যে সময়কালটা, এই সময়কালটা আমরা একটা সময় গিয়ে উত্তরিত হব। তো এর পরবর্তীতে গিয়ে আমাদের প্রবাসীরা আমাদের সাথে আর কিভাবে কিভাবে সম্পৃক্ত হতে পারেন, এই বিষয়গুলোতে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটা কথা সবসময় বলি, সবাইকেই বলি একটা কথা। সেটা হচ্ছে কি, আমরা হয়তো দেশে থাকা অবস্থায় বা দেশে যখন ছিলাম, তখন স্বাভাবিকলি একটা কথা আমরা বলি না যে আমরা কাছে থাকলে সেটার মর্ম আমরা তেমন বেশি বুঝি না বা দেই না। যখন দূরে যখন আমরা চলে যাই, তখন সেই অনুভূতিটা বা সেই এটা আমাদের শতগুণ না হাজার গুণ বেড়ে যায়। যার কারণে আমি প্রতিটা মুহূর্তেই বলি কথাটা, আমরা প্রবাসে আছি, হয়তো আমাদের দেহটাই কিন্তু প্রবাসে পড়ে আছে। কিন্তু আমাদের মনটা সর্বাক্ষণেই আছে আমাদের দেশের মধ্যে। দেশের মানুষের জন্য চিন্তা বা পরিবারের জন্য চিন্তা। যার কারণে আমরা আ আমাদের এই ক্ষেত্রে আমাদের কোনো আমার ব্যক্তিগতভাবে কিংবা আমি জানি না আমাদের সকল প্রবাসীরাই হয়তো আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আশা করি হবেন। তারা কখনো যে আপনার নিজের হাতে গিয়ে কিছু করবে বা দিবে বা এটার জন্য আসলে তাদের কখনো মনটা ছোট হয় না।
কারণ তারা চায় প্রতি মুহূর্তে তারা চিন্তা করে দেশের মানুষ ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, জাতি ভালো থাকুক। এটা এটা মনে প্রাণে আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রবাসী চায়। সেহেতু তারা কখনো যে সামনাসামনি গিয়ে কিছু করতে পারবে সেটার জন্য তারা কখনো মন ছোট করে না, কিংবা তারা কখনো অসন্তুষ্ট থাকে না। তারা প্রতিটা মুহূর্তে যদি সেটা নিজের হাতে হোক বা অন্যের হাত ধরে হোক বা যেভাবে হোক কিছু করতে পারলে তারা নিজেকে মানে সেটা নিজের মনকে অনেকগুলা আসলে নিজের মনের মধ্যে অনেক প্রশান্তি সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমি সবাইকেই দেশের মধ্যে অনেকগুলো সংগঠন, আমাদের তরুণ যুব সমাজ আসলে যেইভাবে বর্তমানে সমাজের জন্য কিংবা জাতির জন্য বিভিন্ন আহ, জাতির মঙ্গলের জন্য যেভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি আহ, আমাদের তরুণ প্রজন্মকে বা তরুণ সংগঠক যারা আছে তাদেরকেই আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। কারণ তারাই আজকে আমাদের প্রবাসীদেরকে আহ, আমাদের সমাজের জন্য কিংবা জাতির জন্য বা আমাদের দেশের মানুষের জন্য কিছু করার, সহযোগিতা করার কিংবা যখনই কিছু করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম ওরা তৈরি করে দিচ্ছেন, সেটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তো এখন আপনাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য যেহেতু, সকলের উদ্দেশ্য যেহেতু আহ মিলে যাচ্ছে, সেহেতু আহ প্রবাসীরা কখনো নিজের হাতে দিতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা নাই। যে আমাদের কথা হচ্ছে আমাদের আপনাদের হাতে হোক, যার হাতে হবে হোক, দেশের মানুষের মঙ্গল হলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রশান্তির এবং সবচেয়ে আনন্দের। আরেকটা জিনিস হচ্ছে কি, এখন বর্তমানে আপনি একটা লাস্ট একটা কথা বলেছেন, যেটা আমাদের প্রবাসীরা কি করা উচিত। হ্যাঁ, আমি মনে করি প্রবাসের মধ্যে যে আমরা যদি সকল প্রবাসী বৌদ্ধ আহ যতগুলো প্রবাসী আছি ভাই কিংবা যারা আছি, আমরা আমাদের মধ্যে যদি আমরা আমি জানি সকলের মনের মধ্যে কিন্তু প্রথমেই বললাম দেশের জন্য মন প্রাণ তারা তারা মনে প্রাণে চায় তারা দেশের জন্য কিছু করতে বিয়ে করতে, কিন্তু হয়তো সুযোগ হয় না। কিন্তু সেই সুযোগটা আসলে সংগঠনের মাধ্যমে যদি আপনারা, আপনাদেরও দায়িত্ব আছে যে হ্যাঁ, হয়তো আমি আপনাকে প্রথমে বললাম যে আমাদের আসলে অনেক সময় সময়ের স্বল্পতার কারণে কাজের, এখানে তো আসলে দেশের যেভাবে একটা সময় পাওয়া যায়, এখানে হয়তো সময়টা আমরা কাজের জন্য হয়তো পাচ্ছি না, কিংবা বাংলাদেশের সাথে আহ, আমাদের এখানের সাথে সময়ের সাথে যেটা আহ, মিলে না, যার কারণে গিয়ে হয়তো আমরা অনেক সময় অনেক, সেই ক্ষেত্রে যদি আপনারা যদি আমাদের সহযোগিতা, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা বলতে এটাই বোঝাতে চাচ্ছি আমি, আপনারা হয়তো অনেকের ইচ্ছে আছে কিছু করার, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করার কোনো মাধ্যম নাই। আপনারা আশা করি হয়তো বুঝতে পারছেন, আমার হয়তো ইচ্ছে আছে কিছু করার, কিন্তু আমি কোনো মাধ্যম পাচ্ছি না যে আমি কিভাবে করবো সেটা। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি কনসাল্ট করেন বা কারোর সাথে ওভাবে যদি যোগাযোগ করেন বা এই এ ধরনের সমাজের জন্য কিংবা জাতির জন্য কোনো মঙ্গলজনক কর্মকাণ্ডের জন্য অংশগ্রহণ করতে চাই কিনা, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারবেন তারা কি চায় বা কি করতে চায় বা কি কি বলতে চায়। তো সেই ক্ষেত্রে আমরাও উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন। আবার অনেকে, আমি এখানে একটা কথা বলি, অনেকেই মনে করো যে কি আমাকে, আমি দেশের মধ্যে একটা আমার ভাই আমাকে বলছিল যে দেখ প্রবাসীদেরকে যখন আমরা নক করি, অনেক প্রবাসী সময় দিতে চায় না বা অনেক প্রবাসী হয়তো ব্যস্ততার জন্য কথা বলতে চায় না, তখন হয়তো একবার দুইবার ইয়ে করার জন্য নিজের থেকে আর ওনাদের সাথে আসলে ইয়া হয় না, কন্ট্রাক্ট করা হয় না। তা আসলে হ্যাঁ, আসলে সবগুলো একই কাতারের না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, সময়ের সংকীর্ণতার কারণে যেটা বাংলাদেশ আর এখানে সময় যেহেতু ইয়া, অনেক সময় দেখা যাচ্ছে কি সেই সময়ের ইয়া রেখে আমরা হয়তো আহ যোগাযোগটা ইয়া করতে পারি না। সেই ক্ষেত্রে প্রবাসীদেরও দায়িত্ব আছে এবং আপনারা যারা নিজ দায়িত্বে বা আপনাদের এত ত্যাগ তিতিক্ষা আপনারা উপেক্ষা করে যে এটা করছেন, সেটা আপনারা যদি আমাদের সাথে সকলের সাথে, আমাদের সাথে বলতে সকলের সাথে প্রবাসীদেরকে একত্রিত করে যদি সমাজের জন্য কিছু করতে পারেন বা করা হয়, সেটা সমাজ এবং জাতি সকলেই উপকৃত হবে এবং সকলেরই দায়িত্ব আছে সমাজের জন্য জাতির জন্য কিছু করা। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত।
ধন্যবাদ দাদাকে, খুব সুন্দরভাবে জিনিসটিকে উপস্থাপন করেছেন এবং প্রবাসীদের অবস্থানটি আমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আসলেই হচ্ছে যে প্রবাসীদের এই ক্রান্তিকালীন সময়গুলোতে প্রবাসীদের উম, যে অবস্থানটা কিংবা হচ্ছে যে ওনাদের যে ভূমিকাটা, এটা নিয়ে আপনি যে জিনিসটা বললেন যে অনেকেই হয়তো প্রশ্ন করে, অথচ যে এই যে ওরা এই জিনিসটা ভুলে যায় যে প্রবাসীরা সবসময় আড়াল থেকে হলেও আমাদেরকে সবসময় হচ্ছে যে দেশের জন্য, এই দেশের মানুষের জন্য সবসময় হচ্ছে যে করে যান। আপনাকে খুব ধন্যবাদ জিনিসটা সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো বোধহয় দেবুদার যে একটি টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল এটি সমাধান হয়েছেন। তো আমাদের সাথে এই পর্যায়ে সংযুক্ত হয়েছেন চিরতা সংঘের প্রচার সম্পাদক বাবু দেবু বড়ুয়া। আমি দেবুদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। ত্রিরত্ন সংঘর আহ, উপস্থাপনায় আছেন অনিন্দ বড়ুয়া অনিক দাদা, এবং আমার প্রবাসী দাদা সৌমিত্র বড়ুয়া দাদাকেও আমার নমস্কার এবং আমার ভালোবাসা জানাচ্ছি। দাদা, আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ দাদা, শুনছি। আপনার কথা শুনতে পাচ্ছি আমরা ধন্যবাদ একদম দাদা। পরিষ্কার। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আপনারা এই এত সুন্দর একটা আজকের এই আয়োজনটা করেছেন, এই লাইভের আয়োজনটা করেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি ত্রিরত্ন সংঘকে কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ দাদা, আপনার কি কোনো প্রশ্ন আছে আমাকে করার? হ্যাঁ হ্যাঁ দাদা, অবশ্যই। হ্যাঁ আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে যে এই যে করোনা মহামারীর যে সময়কালটা, এই সময়কালটাতে আপনি সুদীর্ঘ একটা সময় ধরে প্রিয়তম সংঘের সাথে সম্পৃক্ত আছেন, প্রিয়তম সংঘের সমস্ত কাজের সাথে আপনার উপস্থিতি, আপনার অংশগ্রহণ ওতপ্রোতভাবে জড়িত আছে। এবং এই করোনা মহামারীর যে সময়কালটা যাচ্ছে, এই সময়টিতে প্রিয়তম সংঘ যে কাজগুলো করেছে, আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের জন্য এই কাজগুলো একটু তুলে ধরতেন। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আসলে এটা একটা বিশ্বব্যাপী মহামারী, করোনা ভাইরাস। এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশে না, পুরো বিশ্বের মধ্যে এটা মহামারীটা খুব ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে। তো এই অবস্থায় কিন্তু মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারতেছে না, মানুষ প্রায় ঘরবন্দি হয়ে আছে। তো এখন সবাই তো ঘরবন্দি হয়ে থাকলে তো মানুষ তো বেঁচে থাকতে পারবে না। তো তাদেরকে সাহায্য করার জন্য আমাদের ত্রিরত্ন সংঘ সবসময় পাশে আছে, পাশে থাকবে, ওদেরকে সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ, ওদের সাহায্য সহযোগিতা যতটুকু প্রয়োজন, যতটুকু ত্রিরত্ন সংঘের সামর্থ্য আছে, ততটুকু ওদেরকে সাহায্য করে যাচ্ছে। তো সেজন্য আমি ত্রিরত্ন সংঘকে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিরত্ন সংঘর হয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতা আছে বলে আমি এই কাজটা করে যাচ্ছি। ধন্যবাদ দাদা। এই মহামারী করোনা থেকে সবাই মুক্তি পাক। হ্যাঁ, সবাইকে আমার পুণ্যদান এবং আশীর্বাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ দাদাকে। আহ একটু আগে সুমিত্র দাদার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল, সেটি হচ্ছে যে যে এই সময়টাতে আমাদের দেশে যে তরুণ বৌদ্ধ যে যুবকদের যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে। তো সেইখানে আলোচনা প্রসঙ্গে দাদা একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে যে দেখা যাচ্ছে যে একই ব্যক্তি বা একই পরিবার বা একই বৌদ্ধ মন্দিরগুলোতে হচ্ছে যে বারবার ত্রাণ যাচ্ছে, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু প্রান্তিক পর্যায়ের বৌদ্ধ বিহারগুলো আছে বা প্রান্তিক পর্যায়ের বৌদ্ধ জনগোষ্ঠী আছে যাদের কাছে হচ্ছে ত্রাণগুলো পৌঁছাচ্ছে না। তো সেখানে আলোচনা প্রসঙ্গে সুমিত্র দাদা একটি বিষয় উপস্থাপন করেছিলেন, সেটা হচ্ছে যে এই সময় আমাদের আসলে প্রয়োজন যে এই ধরনের বৌদ্ধ বিহারগুলো লিস্ট করে বা এই ধরনের পরিবারগুলো লিস্ট করে, হ্যাঁ, অন্যান্য সমস্ত বৌদ্ধ সংগঠনগুলো একসাথে মিলিতভাবে একসাথে মিলে কাজ করা। তো এই ব্যাপারটিতে আপনার মতামত কি? হ্যাঁ দাদা, আসলে সুমিত্রদার সাথে আমি একমত। তবে আরেকটা জিনিস হচ্ছে এখানে যারা ত্রাণ পাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু বারবার সব সংগঠন থেকে সব যে সমস্ত অঙ্গ সংগঠন গুলো আছে, যে সমস্ত আহ, আহ, জেলা প্রতিনিধি যে সংগঠন গুলো আছে, হ্যাঁ, জনপ্রশাসন থেকে শুরু করে সরকারি তহবিল থেকে শুরু করে যেই ত্রাণগুলো পাচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা পাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে, কিন্তু এমন অনেক পরিবার আছে কিন্তু ওরা এখনো পর্যন্ত কোনো ধরনের ত্রাণ বলেন কিংবা কোনো ধরনের আহ খাবার সামগ্রী পর্যন্ত পায় নাই। আসলে বলতে গেলে ওরা কিন্তু অনেক মধ্যবিত্তরা কিন্তু সহজে কিছু বলতে পারে না, মুখ ফুটে না বলতে পারে না, চাইতে পারে, যার কারণে ওরা কিন্তু সবসময় ওই ঠকিয়ে যাচ্ছে।
তো সমস্যা হচ্ছে আসলে যারা পায় তারা একেবারে পেয়ে ওই আঙ্গুল ফুলে কলা গাছ ওরকম হয়ে যাচ্ছে, কিন্তু আর যারা পাচ্ছে না তারা কিন্তু অনেকটা খুব কষ্টের মধ্যে আছে। তা আমি বলবো যারা পাচ্ছে তারাও পাবে, যারা পাচ্ছে না তাদেরকেও খতিয়ে দেখার, হ্যাঁ তাদেরকেও আমাদের সাধ্যমতো সব যে সংগঠনগুলো ত্রাণ দিচ্ছে বা যে অঙ্গ সংগঠনগুলো, জেলা প্রতিনিধি থেকে শুরু করে সরকার পর্যায়ে শুরু করে যারা যারা এই কাজগুলো করছে, ত্রাণগুলো দিচ্ছে মহামারীতে, আমি বলবো তাদের সবার লিস্ট করা, হ্যাঁ সবার পরিবারের খোঁজ খবর নেওয়া এবং তাদের সবকিছু খোঁজ খবর নিয়ে তাদেরকে ত্রাণগুলো পৌঁছে দেওয়া। আসলে সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং সব যুব সংগঠনের কাছে আমার রিকোয়েস্ট, হ্যাঁ ওদের সবাইকে যেন এক সমান তারে যেন পাই, সবাই কেউ পাবে কেউ পাবে না ওরকম কেউ যেন বাদ না যায়। তো সেই বিষয়ে লক্ষ্য করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। আমরা সকলেই অবগত আছি দাদা যে আপনি দীর্ঘ সময় ধরে হচ্ছে যে ব্লাড ক্যাম্পেইনিং নিয়ে হচ্ছে যে কাজ করেন, আপনি রক্তের গ্রুপগুলো নিয়ে হচ্ছে যে কাজ করেন। দেখা যায় যে যে বিভিন্ন সময় হচ্ছে যে রক্তের জন্য রিকোয়েস্ট আসে আপনার কাছে, যে বিভিন্ন চিকিৎসার জন্য বা হচ্ছে কোনো রোগে আক্রান্ত, হ্যাঁ বা কোনো সিরিয়াস প্রসূতি রোগী, এদের জন্য হচ্ছে যে আপনার কাছে রক্তের জন্য রিকোয়েস্ট আসে আর কি। তো এই সময়টাতে কি এ ধরনের রক্তের জন্য রিকোয়েস্ট আসছে, এবং জিনিসটাকে এই সময়টাতে কিভাবে সমাধান করছেন? কারণ দেখা যাচ্ছে যে এই সময়, এই লকডাউনের সময় মানুষ বের হতে পারছে না, তো এই সময় কি আপনার কাছে এরকম আসছে যে কারোর জন্য রক্তের প্রয়োজন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি দাতার সাথে যোগাযোগ করে হয়তো যে দেখা যাচ্ছে যে রক্তের ব্যবস্থা করে দিচ্ছেন, এই সময়টাতে কিভাবে জিনিসটাকে মোকাবেলা করছেন? হ্যাঁ ধন্যবাদ দাদা। আসলে এটা রক্তের ব্যাপারটা বলতে গেলে আমি একটু ফার্স্ট থেকেই বলি। আহ আমি এই ব্লাডের কাজটা করছি মূলত 2016-এর শেষের দিকে। আমরা কাজ করছিলাম ধর্মানন্দ বান্তে, বলখালী সরোয়াতলী বুদ্ধবিহারের। উনি আমি বলছিলাম এটা। প্রথমে হ্যাঁ শ্রমণ ছিল, কিন্তু পরবর্তীতে উনি বিজ্ঞ হয়েছিলেন। যাই হোক, উনি আসলে একটা সমস্যা ছিল, উনি হচ্ছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে উনি চট্টগ্রাম নন্দকানন বুদ্ধবিহারে আপনার ওখানে একটা আবেদন করেন, যেখানে হচ্ছে সে শুধু সহযোগিতা না, উনি রক্তের সহযোগিতাও চেয়েছিল। বাট কতটুকু পেয়েছে কতটুকু পায়নি সেটা আমি আসলে ঠিক বলতে পারবো না। তবে আমাদের সাথে যখন যোগাযোগ করে ধর্মানন্দ বান্তে প্রয়াত, তখন আমরা তীরত্ব সংঘ ভান্তের জন্য, হ্যাঁ আমাদের একটা বৌদ্ধ ভিক্ষু জন্য আমরা প্রাণপণ লড়াই করে গেছি শুধুমাত্র ভান্তের রক্তের জন্য। শুধু রক্ত না, তার রক্তের পাশাপাশি ভান থেকে আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছি, যেটা আমাদের প্রবাসী ভাইয়েরাও সাক্ষী আছেন। তাদেরকে আমি কখনো করবো না, কারণ ওনাদের সহযোগিতাও ছিল, যেটা আমি দেখেছি। ওনাদের সহযোগিতা ছিল বিদায় ভান্তে অনেকদিন আমাদের মাঝে ছিল। পরে না থাকলে সেটা হচ্ছে অন্য কথা। তারপরে হচ্ছে তো ধর্মানন্দ পান্থের জন্য আমরা রক্তের জন্য কাজ করছিলাম প্রায় দীর্ঘ 1 বছর। তো বান্তের জন্য আমরা রক্ত কাজ করছিলাম, যে আসলে অনেক কিছু, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেখানে। অনেকে অনেক ধরনের করেছে, রক্ত দিবে বলে অনেকে বিকাশে টাকা চায়, আবার অনেকে রক্ত দিবে বলে উনি আসে না, ডোনার মিসিং হয়ে যায়। কিন্তু আপনার দেখা যায় অনেক সময় ডোনারে টাকা 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 চায়, ওরা বলে কি আমাকে টাকা বিকাশ করে দেন, আমি আসছি, এমন বলে টাকা বিকাশ করে দিলে উনি দেখা যায় পরবর্তীতে আর আসে না। হয়তো ওনারা তখন প্রতিদিন 4 ব্যাগ করে রক্ত দিতে হতো, 4 ব্যাগ 1 ব্যাগ প্লাটিলেট করে দিতে হতো। তো অনেক সময় দেখা যায় যে কি ডোনার মিসিং হয়ে গেল। এমন একদিন প্রায় 2-3 দিন হয়েছে আমার আসলে খুব প্রচন্ড খারাপ লেগেছিল যে ডোনাররা আসবে বলে আসে নাই। একসাথে 4টা ডোনার, তার মানে 4জন লোকের একসাথে রক্ত ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। তো এই রক্তটা আমার ম্যানেজ করতে আসলে অনেক কষ্ট হয়েছে, যেটা অনেকে জানে। আমার প্রাক্তন সভাপতি অভিদাও জানে, তারপর আমাদের বর্তমান সভাপতি সুমন বড়ুয়া কমল, উনিও জানে, এবং অন্যান্য সংগঠনের অনেকে জানে। ওনারাও অনেক পরিশ্রম করেছে আমার সাথে সাথে।
যাই হোক, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সরি, মাঝখানে আমি একটা কথা বলতে চাই। কথাটা আমার এখনো মনে আছে, আমি হয়তো কিছুক্ষণ আগে বলেছিলাম। আমি যখন 2018 সালে যখন দেশে গেলাম, তখন দেশে যাওয়ার পরে ধর্মানন্দ ভান্তে, যিনি অসুস্থ, আমার নাম ভুলে গেছিলাম, ওই ভান্তে, ওই ওনার কথাই বলছিলাম। সর্বপাতলী, উনি সর্বপাতলীর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ। তো যাওয়ার পরে আমার ফার্স্ট টাইম দেবুর সাথে, কিন্তু ফার্স্ট টাইম আমার দেখা তখন। দেবু আমাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে বলতেছে, দাদা আমি হচ্ছে দেবু, আমাদের আপনি তো জানেন বান্তে অসুস্থ, বান্তের জন্য কিছু রক্ত প্রয়োজন, আপনি কি রক্ত দিতে পারবেন? তো আমি আসলে সেই কথাটা শোনার পরে আমি দেবুকে বলেছিলাম, হ্যাঁ দেবু, অবশ্যই, সেটা আমি জানি না ওর মনে আছে কিনা। দেবুকে বলেছিলাম, হ্যাঁ অবশ্যই আমি দিব, দিব না কেন, অবশ্যই দিব। তো দেবু আমাকে বলেছিল, দাদা আরো কিছু মানুষের দরকার আছে, এখন দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। আসলে আমি তখন, কারণ আমি আপনাকে প্রথমেই বললাম, আমরা প্রতিনিয়তই দেশের, মানে যারা প্রবাসী আছে তারা চায় যখন একটা ভালো কাজে অংশগ্রহণ করার জন্য, বা দেশে গেলে, দেশে থেকেও হোক, বা দেশে গেলে যখন যায় তখন হোক, আর প্রবাস থেকে হোক, ভালো একটা কাজে অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমাদের হয়তো অনেক সময় সেই কাজে অংশগ্রহণ করা, সরাসরি অংশগ্রহণ করা হয় না। তো আমি দেবু যখন আমাকে কথাটা বলার সাথে সাথেই, আমি আসলে এই যেটাকে বলা হয় সুবর্ণ সুযোগ, ভালো কাজের সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটা আমি কিন্তু হাত ছাড়া একদম করতে চাই নাই। তো আমি দেবুকে বললাম, দেবু ঠিক আছে, আমি দেখি, চেষ্টা করে দেখি। পরবর্তীতে আমার সাথে আরো 2 জন নিয়ে গেছিলাম। পরে আমি, দেবু এবং আহ আমার একটা বাতিজা, মানে ভাইপো একটা ছিল, আর একটা আমার বন্ধু, দেবু মনে আছে কিনা জানি না আমি। তো আমরা 4 হ্যাঁ, জনে মনে রক্ত আছে দিয়েছিলাম। দাদা। রক্ত দিয়েছিলাম, আমরা 4 জন রক্ত দিয়েছিলাম। আমি আসলে সবসময় দেবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আমি দেবুর কারণেই এমন একটি মহৎ কাজের জন্য অংশগ্রহণ করতে পেরেছিলাম, এবং একটি পুণ্যময় কাজে অংশগ্রহণ করতে পেরেছিলাম, সেটা হচ্ছে একমাত্র দেবুর কারণেই। তো দেবুকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের পরম পূজনীয় ভিক্ষু উনি নেই আমাদের থেকে, উনি দূরে চলে গেছেন। ওনার জন্য আমরা প্রতি মুহূর্তে পুণ্যদান করছি এবং পুণ্যদান দিই। এবং দেবুকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি সরি, আমি মাঝখানে দেবুর মাঝখানে আমি ঢুকে গিয়েছিলাম, সরি। হ্যাঁ, ওকে ওকে দাদা। হ্যাঁ, তো দাদা যেটা বললো, সুমিত্র দাদা, আসলে ঠিক ওই দিন আমরা একসাথে 4 জনে ব্লাড দিয়েছিলাম। যাই হোক, ওই সময় একটা মজার একটা ঘটনা আছে, আপনাদেরকে আমি শেয়ার করি। আসলে ঘটনাটা আমার মনে পড়েছে। সেটা হচ্ছে দাদার একটা আহ আহ, জ্যাঠতো ভাই নাকি চাচাতো হ্যাঁ, ভাই আমার ছিল জ্যাঠাতো ভাই। মেবি। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, আমি তো ওনাকে দাদা নিয়ে গেছিলাম যে আসলে, উনি ছিল হ্যাঁ ওনাদের এই জ্যাঠাতো বোনের জামাই, কিন্তু ওরা জানে না। যাওয়ার পরে ওইটা কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো দাদা মানে জ্যাঠতো ভাইকে জিজ্ঞেস করতেছে কি রক্ত দিবি কিনা। তো দাদা ওই মানে দাদা জ্যাঠতো ভাই জিজ্ঞেস করতেছে, আমি একটা আমার বউ থেকে জিজ্ঞেস করি যে আমি রক্ত দিব কিনা। তো এখন, তো দাদা জ্যাঠতো ভাই বউ থেকে জিজ্ঞেস করে বলতেছে কি, মানে মেবি না দেওয়ার জন্য বলেছিল, কিন্তু দাদা তারপরেও দিয়েছিল। তারপর যেহেতু একটা ভালো অসুস্থ, হ্যাঁ, তো হ্যাঁ, দিয়েছিল। তা আসলে বিষয়টা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছিল, বাট তারপরে দিয়েছে। এই মহৎ একটা মানবিক কাজের মধ্যে যে দাদা অংশগ্রহণ করেছিল, দাদা জ্যাঠতো ভাই, তার জন্য আমি দাদা জ্যাঠতো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই আসলে এই ভ্রান্তের রক্তদান নিয়ে শুরু হয় আমার এই ব্লাড ক্যাম্পিং, ব্লাড গ্রুপ। হ্যাঁ, তো আমি চিন্তা করছিলাম যে আমার সাথে কিছু আহ স্বেচ্ছাসেবক নিয়ে আমি এই ব্লাড গ্রুপটা প্রতিনিয়ত কন্টিনিউ করে যাব, কিন্তু আমার সাথে মাঝখানে হয়তো 2 জনকে পেয়েছিলাম, কিন্তু এখন তাদের সাথেও তেমন যোগাযোগ নেই। বলতে গেলে আমি একটু হযবরের মধ্যে পড়ে গেছি। তাদের সাথেও রীতিমতো যোগাযোগ নেই, অনেকের সাথে যোগাযোগ বন্ধ। তো আমি এই ব্লাড কাজটা তারপরে প্রতিনিয়ত করে যাচ্ছি। আমার পরিবার থেকে বললে না করলে আমি বলতেছি না, যতদিন পর্যন্ত আমার শরীরে রক্তবিন্দু আছে ততদিন পর্যন্ত আমি মানুষকে রক্তদান করব এবং অন্যকে রক্তদান করার জন্য সহযোগিতা করব। তো সর্বোত্তমভাবে চেষ্টা করে যাচ্ছি। এই মহামারীতে পর্যন্ত অনেকে রক্তের জন্য বলতেছে, আমি তারপরেও চেষ্টা করছি ওনাদেরকে প্রতিদিন রক্ত ম্যানেজ করে দেওয়ার জন্য। এই তো গতকালকেও আমি একটা মহিলাকে পাঠিয়েছি মেডিকেলে রক্ত দেওয়ার জন্য, উনি দিয়ে আসছে। কিন্তু ওনার ছবি দিয়ে আমি করতে পারিনি, পোস্ট করতে পারিনি, যেহেতু ওনার পরিবারের একটু আছে, চাপাচাপি আছে, যার কারণে রক্ত দিলে অনেক পরিবার এটা অন্য মাইন্ডে নেয় বা অন্য চোখে নেয়, সেজন্য আমি ওটা অ্যাভয়েড করলাম। তো
এখন বলতে গেলে কি এই মহামারীর মধ্যে কিন্তু প্রতিদিন রক্তের জন্য রিকোয়েস্ট আসে, আমি প্রতিদিন চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এখন রাস্তাঘাট তো আসলে গাড়ি ঘোড়া সব বন্ধ, যার কারণে লকডাউন, দেশের লকডাউন চলছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। এই বন্ধের মধ্যেও কিন্তু আমি সর্বোত্তভাবে চেষ্টা করছি ডোনারদেরকে রক্তদানের জন্য পাঠানোর জন্য, যেভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেভাবে করার জন্য। তো তারপরেও কিন্তু চেষ্টা করছি, হাল ছাড়ি নাই, হাল ছাড়বো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আসলে এটা আমার বলতে গেলে আমার রক্তের সাথে মিশে গেছে যে আমি ব্লাড দানটা কখনো, অন্য কিছু ছাড়তে পারি কিন্তু ব্লাড দানটা আমি কখনো ছাড়বো না। এটা আসলে আমার কেমন যেন একটা নেশা হয়ে গেল, মানে বলতে গেলে এটা আমার খুব ভালো লাগে। আমি এই পর্যন্ত 8 বার রক্তদান করেছি। মাঝখানে আমার একটু অসুস্থ ছিলাম, যার কারণে হয়তো আমি 2-1 বার রক্তদান থেকে পিছিয়ে পড়েছি। সেটা আপনাদের সবার সহযোগিতা, আশীর্বাদ এবং পুণ্যদান ছিল বিদায় আমি আবার সুস্থ হয়ে এখন আবার নিয়মিত কাজটা করছি। তো সেই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই রক্তদানে আমাকে অনেকে সহযোগিতা করছে, আমার তীরত্ব সংঘের সকল সদস্যরা তো করছে, তারা প্রতিনিয়ত বলছে এবং দাদা আমি আপনাদের পাশে আছি, আপনার পাশে আছি, আপনি এই কাজটা করে যান, অনেকে আমাকে উৎসাহটা দিচ্ছে। তো কিছুদিন আগে আমাকে একটা মহিলা ফোন দিয়ে বললো যে দাদা আপনি রক্ত নিয়ে যে কাজ করছেন, আপনি জানেন আপনি কি করছেন? আমি বলছি কেন দিদি, কি হয়েছে? তো বলছে কি, আপনারা হচ্ছেন প্রকৃতপক্ষে বুদ্ধের পুত্র, বুদ্ধের সেবক। আমি বললাম যে কেন দিদি? তো উনি আমাকে উল্টো প্রশ্ন করছে যে কেন মানে, আপনারা জানেন আপনারা কি করছেন? আপনারা যে মানুষের জন্য কাজ করছেন, মানুষের যে এই এই মানবিকতা, এই মানবতা, এটা কয়জনে করতে পারে? তো আমি দিদিকে বললাম, দিদি আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সহযোগিতা করেন, আমরা আরো অনেক অনেক দূরে যাব, অনেক অনেক, আমরা অনেক মানুষকে আরো সহযোগিতা করতে পারবো, সাহায্য করতে পারবো। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, আমাদেরকে উপদেশ দিবেন, তাহলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো দিদি আমার সাথে কথাবার্তা বললো, তো দিদি বলছে আমিও রক্তদান করতে চাই। দিদিকে বললাম ঠিক আছে দিদি, আপনি আমাকে জানাবেন আপনি কখন রক্তদান করতে চান, আপনার যদি সময় হয় তখন আমাকে অবশ্যই বলবেন। তো উনি বললো যে ঠিক আছে, আমি অবশ্যই আপনাকে জানাবো। এই তো এটা বলে আসলে আমার খুব ভালো লাগে, অনেক মানুষ আমাকে বলে আসলে আপনারা অনেক ভালো কাজ করেন। এই এই কথাটা শুনলে আমার অনেক গর্ব হয়। কেন হয়? কারণ আসলে আমি তীরত্ন সংঘের সাথে এমন ভাবে সম্পৃক্ত হয়েছি, আমি আসলে আমার পরিবার এক পাশে থাকলে তীরত্ন সংঘ আরেক পাশে, আমি কখনো আলাদা করে দেখিনি তীরত্ন সংঘকে। এই তীরত্ন সংঘ থেকে আমি আসলে কি পেয়েছি সেটা জানি না, কিন্তু তীরত্ন সংঘ থেকে আমি অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, কিন্তু কিছু দিতে পারি নাই, যেটা সত্যি কথা বলতে গেলে আমি কিছু দিতে পারিনি ত্রিরত্ন সংঘকে। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এই ত্রিরত্ন সংঘকে আহ, আমি সুদূর প্রসারী করার জন্য, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা থাকলে অবশ্যই পারবো, সেটাই কামনা করছি। তবে একসময় কিন্তু আমি ত্রিরত্ন সংঘে, একসময় কিন্তু আমি আমরা 3-4 জন ছিলাম, আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আহ আমরা শুধু ওই শুক্রবার থাকলে, শুক্রবারে আমাদের অফিস টাইম বা অন্যান্য স্কুল কলেজ এগুলো বন্ধ থাকে, ওই শুক্রবার সময় আমরা কি করতাম, ঘোরাঘুরি করতাম। আহ বিভিন্ন নান্দনিক প্লেসে গিয়ে আমরা ঘোরাঘুরি করতাম, আড্ডা মারতাম, মজা করতাম, এগুলো করতাম, এগুলো করে করে আমাদের সময়গুলো পার করতাম। কিন্তু যখন 2016 সালের প্রায় 15 সালের শেষের দিকে, আহ তো আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু টিপলু বড়ুয়া সোহেল ও এবং জনি বড়ুয়া, ওর মাধ্যমে কি করলাম, তীরত্ব সংঘতে আসলাম, ওরা আহ্বান করলো, আসলাম। আসার পরে দেখলাম যে আসলে না, এখানে অনেক ভালো ভালো কাজ করছে। তা আসলে তখন আমি তীরত্ব সংঘতে আসার আগেও যখন দেখতাম কোনো সংগঠন একটা কার্টুন নিয়ে, কার্টুনের মধ্যে একটা বুদ্ধের ছবি নিয়ে একটা বুদ্ধ মূর্তি নির্মাণ করার জন্য যখন চাঁদা তুলতো বা শ্রদ্ধাদান তুলতো, আমার অনেক ভালো লাগতো। কিন্তু চিন্তা করলাম, আমি কি এ ধরনের কোনো কাজ করতে পারবো না, এ ধরনের কোনো মানবিক কাজ করতে পারবো না, এই যে রক্তদান করছে এই কাজটা কি আমি কখনো করতে পারবো না? চিন্তা করতাম, মানে নিজের মধ্যে একটা, নিজের নিজের একটা হতো, অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতাম যে আমি কি এই কাজটা কখনো করতে পারবো না।
আসলে আমি এই দুইজন ব্যক্তিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, টিপলিগুড় সোহেল এবং হচ্ছে জনি বড়ুয়া। এই দুজন ব্যক্তিকে আমি কিন্তু মনে প্রাণে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। যেহেতু তাদের সাথে কিন্তু আমি একসময় কিন্তু অনেক ঘোরাঘুরি মজা করতাম, এখনো পর্যন্ত করি। যাই হোক, তো এই এদের দুইজনের মাধ্যমে এই তীরত্ব সঙ্গে এসে আমি আসলে এই কাজগুলো করার সুযোগ পাচ্ছি, মানুষের উপকার করার সুযোগ পাচ্ছি। সেটার জন্য তীরত্ব সঙ্গ এবং সকল সহযোদ্ধাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান আহ দিয়ে ওদেরকে আমার অভিনন্দন এবং ওদেরকে আমার সহযোগিতা করার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দেবুদাকে। যদিও আজকে আমি এই আয়োজনের উপস্থাপক হিসেবে আছি, তবুও দেবুদা একটু নস্টালজি করে দিয়েছেন, তো সেই জায়গা থেকে একটু সংক্ষিপ্ত ভাবে হচ্ছে আমার কিছু জিনিস শেয়ার করছি আর কি। আমি চিরতন সংঘের সাথে সম্পৃক্ত আছি খুব ক্ষুদ্র সময়, বিগত প্রায় 2-2.5 বছর ধরে চিরতন সংঘের সাথে সম্পৃক্ত আছি। তো সেই শুরু থেকে এখন পর্যন্ত হাতে গোনা যে কয়জন মানুষকে দেখেছি যে প্রত্যেকটি কাজের খুঁটি নাটি সমস্ত বিষয়গুলোকে যাচাই বাছাই করে সমস্ত কিছুর সাথে ভাবনা চিন্তা করে সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত থাকতে, তার মধ্যে দেবুদা অন্যতম। তো দেবুদা যদি এই কথা বলেন যে আসলে সংগঠনকে মানে সংগঠন থেকে নিয়েছেন, সংগঠনকে কিছু দেননি, তাহলে দাদা আমি বলবো এটা খুবই ভুল কথা। সাংগঠনিক ভাবে আপনি আমার অগ্রজ। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে আপনি মানে খুব ভালোভাবেই হচ্ছে আপনার যে ভূমিকাগুলো আছে সেই ভূমিকাগুলোর থেকে অনেক ঊর্ধ্বে গিয়ে আপনি ভূমিকা পালন করেছেন। তো এই পর্যায়ে হচ্ছে আমরা দর্শকদের কিছু প্রশ্ন নিচ্ছি। তো আমাদের রনি বড়ুয়া দাদা সুমিত্রদার কাছে প্রশ্ন করেছেন যে চিরতন সংঘের এই পর্যন্ত কার্যক্রমগুলো আপনার কেমন লেগেছে? ধন্যবাদ ধন্যবাদ ছোট ভাই রনিকে। রনি আমার খুব প্রিয় একজন ছোট ভাই, যার সাথে সবসময় যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, কথা হয়, এবং গত কিছুদিন আগেও তার সাথে কথা হয়েছিল। ধন্যবাদ রনি, খুব সুন্দর একটা কথা বলার জন্য। তীরত্ন সংঘকে আমি আসলে অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বিদায় তীরত্ন সংঘের সাথে আছি এবং থাকবো আশা করি। তো এখন তীরত্ন সংঘের যে কাজগুলো, এগুলো অবশ্যই অনেক অনেক প্রশংসার দাবিদার। কারণ তারা যেভাবে আমাদের সব ধর্মের জন্য, সমাজের জন্য, এবং তারা শুধু আমাদের সমাজ বা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য নয়, তারা মানবিক যে কোনো কর্মকাণ্ড যেভাবে দেশের জন্য করে যাচ্ছে, আমাদের তরুণ সমাজ সংগঠকরা বা সমাজকর্মী যারা তরুণ ভাইয়েরা, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যা আমাদের আমাদের করার ইচ্ছে থাকলেও আমাদের সে সাধ্য নাই যে করার জন্য, কিন্তু তারা করছেন। এবং সেই ক্ষেত্রে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসি তীরত্ব সংঘকে এবং তীরত্ব সংঘের সকল সদস্যবৃন্দদেরকে, এবং ভালোবাসা সবসময় থাকবে, আছে, থাকবে। এটাই হচ্ছে আমার তীরত্ব সংঘের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা। আরেকটা জিনিস হচ্ছে কি, সরি, আমার এখানে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের সুমিত দা, উনি শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক কর্মকাণ্ড দেখেও আমি সত্যি অনেক আনন্দিত হচ্ছি এবং অনেক ভালো লাগছে যে আপনারা জাতির জন্য বা দেশের জন্য যেগুলো আপনারা করছেন সেটা অবশ্যই অবশ্যই সাধুবাদ জানাই এবং আপনারা সেটা করে যাবেন এইটাও প্রত্যাশা জানাই। আপনাদের জন্য আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আপনারা পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো থাকুন এটা কামনা করছি। ধন্যবাদ দাদা সুমিত দা। ধন্যবাদ সুমিত্র দাকে। এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, চিরতন সংঘের সাধারণ সম্পাদক জয়তুদা, উনি সুমিতদার কাছে আরেকটি প্রশ্ন জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতি বা করোনা নিয়ে তরুণদের কি করণীয় আছে যেটা করলে সকলের জন্য মঙ্গলদায়ক হবে? ধন্যবাদ জয়তু, অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি কথা বলার জন্য। মানে কি বর্তমান পরিস্থিতি ও করোনা নিয়ে তরুণদের কি কি করণীয় আছে যেটা করলে সকলের মঙ্গলজনক হবে। তরুণদের এখন বর্তমানে আমাদের দেশের জন্য, দেশের মধ্যে শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায় নয়, দেশের মধ্যে যতগুলো কর্মকাণ্ড বা যতগুলো সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সবগুলোর কিন্তু করে যাচ্ছেন কিন্তু তরুণরাই।
এবং সব এই যে সমাজের জন্য বা দেশের জন্য বা যেই কাজেই হোক না কেন, সবগুলোই সব কাজে হচ্ছে কিন্তু তরুণদের হাত ধরে। তো সেই ক্ষেত্রে আমি তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের আমাদের বৌদ্ধ ধর্মীয় সংগঠন যেগুলো আছে, বিশেষ করে তাদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে বড় সেটা হচ্ছে কি, বর্তমান করোনা ভাইরাসের জন্য প্রথম ১ নাম্বার হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। তো সেটা গ্রামে হোক, শহরে হোক, যেখানে হোক, পরিবার পরিজন যেগুলো আছে সবাইকে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে কি, আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি, কিছুক্ষণ আগেও সেই বিষয়টা এখানে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে কি, আমাদের গ্রামে বা যেখানে কিছু কিছু বৌদ্ধ বিহার যেগুলো আছে, সেই বৌদ্ধ বিহার গুলোকে, যেহেতু দেবুও আমার সাথে একমত হয়েছেন, দেবুও কথাটাই বলেছেন, যারা পাচ্ছে তারা সবগুলোই পেয়ে যাচ্ছে, যারা পাচ্ছে না তারা একটাও পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে আমাদের আগে তাদেরকে নির্দিষ্ট করে করতে হবে কোন জায়গাটা সেই ত্রাণটা পাওয়ার যোগ্য আর কোন জায়গাটা ত্রাণটা না পাওয়ার যোগ্য। আমি বলছি না কাউকে না দেওয়ার জন্য, হ্যাঁ সবাইকে দিক, কোনো সমস্যা নাই, কিন্তু যারা সমস্যায় আছে আগে তাদেরকে সলভ করতে হবে সমস্যাটা। তো সেই ক্ষেত্রে এখন বেশিরভাগই মানুষ গৃহবন্দী বা গ্রামে বা শহরে যারাই হোক না কেন, একটা সংগঠনের মধ্যে আমি জানি না তীরত্ন সংঘের টোটাল সদস্য সংখ্যা মনে হয় প্রায় ৩০, ৪০, ৫০ জন হতে পারে। তাহলে সবাই কিন্তু এক গ্রামের সদস্য না বা এক গ্রামের সন্তান না। তাহলে অন্ততপক্ষে ২০টা গ্রামের সন্তান আছে এখানে। আমাদের তীরত্ন পরিবারের মধ্যে মিনিমাম ২০টা পরিবারের সন্তান আছে। তো ২০টা পরিবারের সন্তান যদি থেকে থাকে, তাহলে অবশ্যই ২০টা গ্রাম হতে পারে, অথবা ১০টা গ্রাম হতে পারে। তাহলে আমি আমার গ্রামের খবরটা আমি হয়তো ভালোভাবে নিতে পারবো। তো সেইভাবে যদি প্রত্যেকটা সংগঠন যদি একত্রিতভাবে যদি প্রত্যেকটা জায়গার খোঁজ খবর নিয়ে, হয়তো আমি দিলাম আজকে আমার গ্রামে, আমি বললাম অন্য আরেকটা সংগঠন যখন দিতে গেল, তখন আমি বললাম না আমার গ্রামে এই পর্যন্ত এটা আমি দিয়েছি, এটা ১ সপ্তাহ চলতে পারবে, আপনি আরেকটা গ্রাম বাকি আছে, ওই জায়গার মধ্যে কেউ দেওয়া হয় নাই, ওই জায়গার মধ্যে আপনি সহযোগিতা করেন। আমার মনে হয় এইভাবে সকলে সম্মিলিত ভাবে যদি এই কাজগুলো করে, আমার মনে হয় কেউ সমস্যা, নানান যে সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে কিছুটা হলেও তারা রক্ষা পাবে বা কিছুটা হলেও তাদের সহযোগিতা হবে। আমার মনে হয় এটাই হচ্ছে বর্তমানে তরুণদের এই করোনা পরিস্থিতিতে সকলেই মিলে এই কাজটাই করলে মনে হয় আমার কাছে সবচেয়ে মঙ্গলজনক হবে বলে মনে হয়। ধন্যবাদ দেবুকে, সরি, ধন্যবাদ জয়িতুকে। ধন্যবাদ দাদাকে। আহ এই পর্যায়ে আমরা রনি বড়ুয়া দাদার আরেকটি প্রশ্ন নিচ্ছি দেবুদার উদ্দেশ্যে। রনি বড়ুয়া দাদা জানতে চেয়েছে দেবুদার কাছে যে মধ্যবিত্ত পরিবারগুলো বর্তমানে অনেক অসহায় হয়ে পড়েছে, এখন তাদের জন্য ত্রিয়তা সংঘের কোনো কার্যক্রম আছে কিনা? ধন্যবাদ রনিদা। আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, যে মধ্যবিত্ত পরিবারগুলো অসহায় কিংবা খুব কষ্টে আছে, আপনারা সেগুলো লিস্ট গুলো আমাদেরকে দেন। যারা যারা খুব কষ্টের মধ্যে আছে, অবশ্যই আমরা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সবসময় আছি, এই তীরত্ব সংঘ থাকবে, আজীবন থাকবে সবার পাশে, সব অসহায় মানুষের পাশে। ধন্যবাদ রনিদা। ধন্যবাদ দাদাকে। সুমন, আমরা এই পর্যায়ে আমাদের ত্রিয়তা সংঘের সম্মানিত সভাপতি সুমনদার একটি প্রশ্ন নিচ্ছি সুমিত্রদার জন্য। প্রবাসীরা বাংলাদেশের যে কোনো দুর্যোগে আপনারা প্রবাস থেকে সহযোগিতা করেন, কিন্তু আপনারা আড়ালে থেকে যান, এই নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ তীরত্ন সংঘের সম্মানিত সভাপতি, অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটার জন্য ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনাদের তীরত্ন সংঘের আপনার দক্ষ পরিচালনার ক্ষেত্রে যে অবদান আপনি রাখছেন সেটার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আপনি আপনার মেধা এবং আপনার দক্ষতা দিয়ে এভাবে আপনার তীরত্ন সংঘের সকল কার্যক্রম চালিয়ে যাবেন, এটার জন্য আমি আপনার জন্য শুভকামনা করি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা হচ্ছে কি, আসলে আমরা প্রবাসীরা, আমি প্রথমেই বলেছিলাম, প্রবাসীরা হয়তো প্রবাসে তাদের দেহটা থেকে থাকে, মনটা থাকে দেশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই আমরা চিন্তা করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য কিংবা পরিবারের জন্য। তো সেটা আমরা আমাদের নিজের হাতে হোক বা সংগঠনের হাতে হোক, কোনো ব্যক্তির হাতে হোক, সেই
আহ সহযোগিতা করতে পারাটাই হচ্ছে আমাদের জন্য মুখ্য বিষয়। কে করেছে সেটা মুখ্য বিষয় নয়। তো এখন আমাদের মনের মধ্যে সন্তুষ্টি আসে যখন যখন আমরা ওই কাজটা কারো না কারো হাত দিয়ে করতে পারি বা করি, তখনই আমাদের মনের মধ্যে সেই সন্তুষ্টিটা আসে। তো আমরা কখনো সেই ক্ষেত্রে গিয়ে আমরা বিচার বিবেচনা করি না, আমি কেন করতে পারিনি বা আমরা কেন আড়ালে বা আমাদেরকে কেন সামনে নিয়ে যাওয়া হলো না। সেই বিষয়টা আমাদের জন্য বিশেষ করে আমি মনে করি না সেটা। আমার কথা হচ্ছে যে একটা মঙ্গলজনক কাজ বা একটা সমাজের বা জাতির জন্য একটা ভালো একটা কাজের জন্য যদি আমি দূর থেকেও যদি সেটা সহযোগিতা করতে পারি, সেটাই আমার প্রশান্তি, মনের প্রশান্তি। এটার ক্ষেত্রে আমাদের কোনো আহ কষ্ট বা দুঃখ বা এটা আক্ষেপ এগুলো কিছুই নাই। এটা শুধু আমাদের চাওয়াটা হচ্ছে কি, আমরা প্রবাসে আছি, প্রবাসী থেকে যদি আমাদের জাতির জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য কিছু করতে পারি, এটাই আমাদের সন্তুষ্টি। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং তীরত্ন সংঘের সম্মানিত সভাপতিকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ দাদাকে বিষয়টি তুলে ধরার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের ত্রিয়ত্তর সংঘের সুপনদার প্রশ্নটা নিচ্ছি। সুপনদা প্রশ্ন করেছেন দেবুদার কাছে যে ত্রিয়ত্তর সংঘের এই রক্তদান কর্মসূচিকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান? ধন্যবাদ সুমন বড়ুয়া কমলদা, বর্তমান সভাপতি। আসলে এই রক্তদান কর্মসূচিকে আসলে আমার ব্যক্তিগতভাবে আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার খুব ইচ্ছা আছে আমি এই রক্তদান কর্মসূচিটাকে সবার ঊর্ধ্বে নিয়ে যেতে চাই। এই রক্তদান কর্মসূচিটা সবসময় চালু থাকুক সবার মাঝে। যেটা সত্যি কথা আমি বলতে গেলে সেটা হচ্ছে, রক্তদানকে নিয়ে কিন্তু সবাই অনেক বেশি করে সিরিয়াস হয়। কারণ এই এক ব্যাগ রক্ত দিয়ে কিন্তু আপনার একটা মানুষের শরীর, একটা মানুষের জীবন বেঁচে যায়। কিন্তু এমনও অনেক পর্যায়ে আছে, অনেক মানুষ আছে এক ব্যাগ রক্তের অভাবে মানুষ কিন্তু মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি চাই এই রক্তদানটা সবসময় চলবে, আজীবন চলতে থাকবে। যতদিন আমি আছি কিংবা আমার ভবিষ্যৎ প্রজন্ম আহ কিংবা আহ আহ কিংবা আমার এই তীরত্ব সংঘের অনেক সহযোদ্ধারা আছে, তারাও যদি আমার পাশে এইভাবে যদি রক্তদান কার্যক্রমটাকে নিয়ে যদি আরো ভালোভাবে চিন্তা ভাবনা করে, তাহলে আমি মনে করি এই রক্তদান কার্যক্রমটা এবং এই রক্তদানকে নিয়ে আমি অনেক দূরে যেতে পারবো। ধন্যবাদ সুমন বড়ুয়া কমল, বর্তমান সভাপতি, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবুদাকে। আমরা আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত যে লাইভটি, সেই লাইভটির আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। লাইভের এই পর্যায়ে এসে আমি সুমিত্রদার কাছে জানতে চাইবো যে আপনার কাছে আমি দুটি জিনিস চাইবো। একটি হচ্ছে যে আপনি আমাদের যারা বাঙালি বৌদ্ধ প্রবাসী যারা প্রবাসে অবস্থান করছেন, হ্যাঁ, যারা হচ্ছেন যে বিভিন্ন ভাবে হয়তো দেশের মানুষদের কল্যাণের জন্য সহযোগিতা করতে চান বিভিন্ন সংগঠনের মাধ্যমে, কিংবা আপনি যে জিনিসটি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে আমি করতে চাইছি, আমি মাধ্যম খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, তো তাদের জন্য আপনার কি বার্তাটি থাকবে? ধন্যবাদ। হ্যাঁ, আমি আমাদের বাংলাদেশের সকল বৌদ্ধ প্রবাসী যারা আছেন তাদেরকে আমি বলবো, আমি জানি আপনারা প্রতি মুহূর্তেই আপনারা দেশের জন্য চিন্তা করেন, সমাজের জন্য চিন্তা করেন কিংবা পরিবারের জন্য চিন্তা করেন। তো এখন এই চিন্তার, হ্যাঁ আমরা চিন্তা করি বা আপনারাও চিন্তা করেন, সকলে চিন্তা করেন, কিন্তু এখন আমরা যদি দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে চাই, আমাদের অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন আছে, মাধ্যমের দরকার। তো সেই মাধ্যমটা আপনারা দেখুন, আপনারা বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার অনেক কিছুই আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন, বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করে দেখুন কার মাধ্যমে গেলে আমার দেশ এই কিছু করলে বা কিছু দিলে আমি সেটা দেশের জন্য বা জাতির জন্য আমার উপকৃত হবে। সেই ক্ষেত্রে আজকে দীর্ঘদিন প্রায় 12 বছর যাবৎ যে তীরত্ন সংঘ জাতির জন্য কিংবা সমাজের জন্য, মানবতার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন বিশ্বস্ততার সহিত, সেই ক্ষেত্রে আমরাও প্রবাসে থাকা অবস্থায় তীরত্ন সংঘের সাথে জড়িত হয়েছি, তীরত্ন সংঘের কর্মকাণ্ডের সাথে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। বা আপনারাও যদি চান, আমি মনে করি তীরত্ন সংঘ যেভাবে মানবতার কাজে, শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্য নয়, আপনারা দেখুন তীরত্ন সংঘ কিন্তু অনেক কাজ করেছেন যারা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে,
আপনার দেখুন এই যে আপনার রাস্তার মধ্যে যারা অসহায় যারা থাকেন তাদেরকে কম্বল দান করা থেকে, খাওয়ার দান করা থেকে, এবং বৃদ্ধাশ্রমে খাওয়ার দান করা থেকে, এবং এতিমখানায় খাওয়ার দান করা থেকে, এই ধরনের এই কাজগুলো কিন্তু খুব বিশ্বস্তার সহিত কৃতজ্ঞতার সঙ্গে করে এসেছেন, করছেন, এবং ভবিষ্যতেও যাতে করতে পারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। তো আপনারা যদি চান, যদি এই বিষয়গুলো যদি আপনাদের সহযোগিতার হাতটা যদি বাড়িয়ে দিতে চান, আপনারাও, আমরা জানি আপনারাও দেশের জন্য কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনার তীরত্ব সংঘ সহযোগিতা নিয়ে তীরত্ব সংঘের মাধ্যমে আপনারা দেশের জন্য, সমাজের জন্য, আমাদের জাতির জন্য কিছু করুন। মাঝখানে আমি আরেকটা কথা বলবো, আমি আমাদের আমাদের দেশের মধ্যে বর্তমানে তরুণ অনেক সংগঠন এবং অনেক সংগঠক আছে যাদের উদ্দেশ্য, সকলের উদ্দেশ্য একটাই, হ্যাঁ, সেটা হচ্ছে মানবতার কাজ করা, স্বজাতির উন্নয়নের কাজ করা, স্বজাতির মঙ্গলের জন্য কাজ করা। তো সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মরা যেভাবে সততার সহিত এবং যে কাজগুলো করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের প্রবীণ যারা আছেন, যারা প্রবীণ আছেন, প্রবীণদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই। প্রবীণদের উচিত ওনাদের উত্তরসূরি তৈরি করা। উত্তরসূরি কারা? বর্তমান তরুণ যারা আছেন, তরুণ যারা সংগঠন করছেন, যারা সমাজের জন্য কল্যাণকর কাজ করছেন, তারাই হচ্ছে উত্তরসূরি। আমাদের প্রবীণ সংগঠক যারা ছিলেন, প্রবীণ সংগঠক যারা ছিলেন, যাদের সামর্থ্য আছেন, যাদের সংগঠন সম্পর্কে ধারণা আছেন বা সবকিছু বুঝেন, আপনারা এই তরুণ ভাইদের প্রতি, ভাইদের কাছে টেনে নিয়ে আপনারা তাদেরকে সহযোগিতা করে আপনারা তাদেরকে তৈরি করুন। আপনারা যদি তাদেরকে তৈরি করেন, আপনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু তারাই তৈরি হবে। আপনারা যদি তাদেরকে তৈরি না করেন, বুদ্ধি হোক, পরামর্শ হোক, যেভাবে হোক সহযোগিতা করে যদি তৈরি না করেন, তাহলে আমাদের জাতির জন্য, জাতির ভবিষ্যতের জন্য একটা অন্ধকার ভবিষ্যৎ তৈরি হবে। কারণ যে জাতির কোনো আপনার যে কোনো সৈনিক থাকবে না, সৈনিক বলতে আমি মারামারি করার জন্য বলছি না, যে জাতির সৈনিকটা বোঝাতে চাচ্ছি আমি অন্যভাবেই, তো সেই জাতি আসলে দুর্বল হয়ে যাবে। তো আপনারা আপনাদের সৈনিক গুলো তুলুন, তৈরি করুন। আপনারা অবশ্যই অনেক জ্ঞানী, অনেক অনেক সবকিছুর ক্ষেত্রে আপনারা অনেক ক্ষমতা সম্পন্ন মানুষ। আপনাদের কাছে আমরা প্রার্থনা করি, আমরা আপনাদের কাছে শিখতে চাই, তরুণ প্রজন্ম শিখতে চাই, জানতে চাই। আপনারা আন্তরিকতার সহিত এই তরুণ ভাইদের সকলকেই আপনারা তৈরি করুন, শেখান, জানান, যাতে আপনাদের পরবর্তী সময়টা আপনাদের যে এই সমাজের হালটা ওনারা ধরতে পারেন। এটাই আমার কাছে, আমি সকলের কাছে কামনা করি, প্রার্থনা করি, এবং সকলেই সুখে থাকুক, এই করোনা মহামারী থেকে রক্ষা পাক, সকলেই যেন সুস্বাস্থ্য নিয়ে, পরিবার নিয়ে ভালো থাকুক, এই কামনা করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দাদাকে আপনার এই সুন্দর বার্তাটির জন্য। আশা করি আপনার এই বার্তাটি আমাদের প্রবাসী বৌদ্ধদেরকে অনেক অনুপ্রেরণা জাগাবে, সেই সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা বর্তমানে কাজ করে যাচ্ছে তাদের জন্য একটি দিক নির্দেশনামূলক সুন্দর বার্তা। আমি আমাদের লাইভের এই পর্যায়ে দেবুদার কাছে জানতে চাইবো যে বর্তমানে যারা তীরত্ব সংঘের যারা তরুণ সদস্যরা আছে, আমরা যারা আপনাদের সাংগঠনিক অনুযায়ীরা আছি, সাংগঠনিক অগ্রজ হিসেবে তীরত্ব সংঘের সদস্যদের জন্য আপনার কি বার্তা হবে, এবং সেই সাথে যারা অন্যান্য যারা বৌদ্ধ তরুণরা আছে, তারা হয়তো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো ধরনের সাংগঠনিক কাজের সাথে সম্পৃক্ত নয়, তাদের জন্য আপনাদের কি বার্তা হবে, মানে কিভাবে তারা সাংগঠনিক কাজের সাথে বৌদ্ধ সমাজের জন্য এবং দেশের জন্য কাজের সাথে সম্পৃক্ত হতে পারে? ধন্যবাদ দাদা। আমি একটা কথা বলি, সেটা কথাটা দিয়ে শুরু করি। আমার একটা মুসলিম ফ্রেন্ড, বলতে গেলে আমার কর্মজীবনের মধ্যে তার সাথে পরিচয়। তো সে আমাকে একদিন, মানে আমি অফিসে যাচ্ছি, সেও অফিসে যাচ্ছে, তো আমাকে দেখে বলতেছে, বলে কি, ভিভু তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। আমি হতভম্ব হয়ে বললাম যে কেন, কি হয়েছে, আমি কি করলাম আবার? তো ও আমাকে বলতেছে এই চেঞ্জ সেই চেঞ্জ না, সেটা হচ্ছে তোর পরিবর্তন, অর্থাৎ তোর গেট আপ, অর্থাৎ হচ্ছে তোর কথা বলার ভঙ্গি, হ্যাঁ, তারপর হচ্ছে তোর আচরণগত যে ইয়াটা ছিল আগে, সেটা কিন্তু এখন নেই।
তোর চলাফেরার মধ্যে যে একটা ইয়া ছিল, মানে খুব ভুল ত্রুটি ছিল, সেগুলো কিন্তু এখন নেই। তুই এখন মানুষের জন্য মানুষের যে কাজগুলো করছিস, যে মানবতার কাজগুলো যে করছিস, সেটা কিন্তু তোকে অনেক অনেক পরিবর্তন করেছে। আসলে কিন্তু সত্যি সেটা কিন্তু একমাত্র সম্ভব এই ত্রিরত্ন সংঘের মাধ্যমে। এই ত্রিরত্ন সংঘতে আমি যখনই আহ, যোগদান করেছি, ত্রিরত্ন সংঘের সাথে যখনই সম্পৃক্ত হয়েছি, ত্রিরত্ন সংঘের সাথে যখন কাজ করছি, সকলের সাথে যখন মিশছি, সকল মানুষের সাথে যখন মিশছি, আমি দেখতেছি আসলে না, আমার জীবন এটা না, আমার জীবন ওটা। তা আমি বেছে নিয়েছি সেটা, সেটা হচ্ছে কি এই ত্রিরত্ন সংঘের মাধ্যমে। তো সেটা হচ্ছে এই একমাত্র সম্ভব আমার এই ত্রিরত্ন সংঘের মাধ্যমে। তো আমি আসলে অনেক কিছু অনুভব করেছি, অনেক কিছু দেখেছি, যেটা বলতে গেলে আমি যদি ত্রিরত্ন সংঘতে না আসতাম তাহলে কিন্তু কখনো দেখা হতো না, কখনো আহ আমার এই জায়গাগুলো হয়তো কখনো যাওয়া হতো না। যেমন ধরেন কুমিল্লা, আমি আমার জীবনে কখনো যাইনি, কিন্তু এই তীর্থ সঙ্গতে আসছি। আমি কুমিল্লা তীর্থ ভ্রমণে গেছি, কুমিল্লা ময়নামতি গেছি, এবং বিভিন্ন তীর্থস্থানীয় দর্শনীয় স্থানগুলোতে গেছি, ওখানে গিয়েছি শুধুমাত্র তীর্থ সঙ্গের মাধ্যমে। তীর্থ সঙ্গতে আমি যোগদান করেছি, আমি কক্সবাজার গেছি। আমি কখনো কক্সবাজার যাইনি, এই কক্সবাজার পর্যন্ত গিয়েছি, রামুতে গিয়েছি, রামু তীর্থস্থানগুলো দেখেছি, ওগুলো দর্শন করেছি। আমি তীর্থ সঙ্গীতে আসছি, অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পেয়েছি শুধুমাত্র এই তীর্থ সঙ্গের মাধ্যমে। এই তীর্থ সঙ্গের মাধ্যমে আমি মানবতার কাজগুলো করতে পারছি। হয়তো আমি যদি তীর্থ সঙ্গীতে না আসতাম, হয়তো আমি ওই বেকার সময় নষ্ট করতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, আমার দিন চলে যেতে হবে। এই তীর্থ সঙ্গীতে আসছি, আমার পরিবারকে কিভাবে সম্মান করতে হয়, বয়োজ্যেষ্ঠদের কিভাবে সম্মান করতে হয়, মানুষদের কিভাবে সম্মান করতে হয়, এগুলি শিখেছি শুধুমাত্র এই তীর্থ সংঘ। এই তীর্থ সংঘ দ্বারা অনেক কিছু সম্ভব, যেটা নতুন প্রজন্মরা যদি এই এই আমার এই সংগঠনের সাথে যোগদান করেন, কিংবা এগুলো যদি ফলো করে, দেখবেন আপনার জীবনটাও পাল্টে যাবে। শুধু টাকা দিয়ে না, মানুষের ব্যবহার, ভালোবাসা, এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু সম্ভব, অনেক কিছু জয় করা যায়, যেটা এই তীরত্ব সংঘ আমাকে করিয়ে দেখিয়েছে। তো আসলে আমি অনেক কিছু যেটা অনুভব করেছি সেটা হচ্ছে, এই যে শীতার্ত মানুষ রাস্তার পাশে শীতের মধ্যে কাঁপছে, তর 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 করে কাঁপছে, কিন্তু তার গায়ে একটা ছেঁড়া কাঁথা, একটা ছেঁড়া পোশাক, এগুলো পরে আছে, সত্যি খুব নিদারুণ। আপনি কত গরম কাপড় পরিধান করে রাস্তায় বের হচ্ছি, কিংবা ঘরের মধ্যে গরম কাপড় গায়ে দিয়ে ঘুমাচ্ছি কত আরামে, কোনো চিন্তা নাই। কিন্তু যারা রাস্তায় ঘুমাচ্ছে তাদের অনেক কষ্ট, অনেক কষ্ট ওদের। তারা শুধু একটু উষ্ণতা পাওয়ার জন্য আগুন জ্বেলে, হ্যাঁ, উষ্ণতা নেয়। তারপর হচ্ছে সূর্য উঠলে তাড়াতাড়ি সূর্যের রোদের মধ্যে গিয়ে একটু বসে তার উষ্ণতা গুলো নেওয়ার জন্য, শুধু এই কষ্টগুলো একটু লাঘব করার জন্য। তো এই তীরত্ব সংঘের মাধ্যমে এসে এই শীতার্ত মানুষের মাঝে আমরা উষ্ণ কাপড় দান করে তাদের এই কিছুটা শীত লাঘব করেছি। তারপর এই দেখেন আমরা অনাথ আশ্রম, অনাথ আশ্রমে দেখেন বিভিন্ন ছাত্রছাত্রীরা অনাথ আশ্রমে, যাদের মা বাবা নেই, তারা অনাথ আশ্রমে এসে অনেক কষ্ট পায়, কিন্তু এই অনাথ আশ্রমে আমরা খাদ্য বিতরণ করেছি। ওনাদের সাথে সময় কাটিয়েছি, ওনাদের সাথে খেলাধুলো করেছি। আসলে ওনাদের সাথে মিশলে মনে হয় নিজেদেরকেও এক অনাথ, কিন্তু আমরা কখনো অনাথ ভাবি নাই ওদেরকে। আমরা ভেবেছি এগুলো আমাদের ভাই বোন, ওদের সাথে আমরা সেভাবে সময়টা পার করেছি। তারপরে এই দেখেন আমরা অনেকগুলো বুদ্ধমূর্তি দান করেছি, যেগুলো প্রত্যন্ত অঞ্চলে, বলতে গেলে বুদ্ধমূর্তি গুলো আমাদের তীর্থ সংঘ থেকে যে বুদ্ধমূর্তি গুলো দান করা হয় সেগুলো হচ্ছে 6 ফুট, 6 ফুটের বুদ্ধমূর্তি। সেগুলো প্রত্যন্ত অঞ্চল যেখানে কোনো বুদ্ধমূর্তি নেই, হয়তো একটা বুদ্ধের ছবি টাঙ্কিয়ে ওরা বুদ্ধের পূজা করছে, বুদ্ধের উপাসনা করছে, বন্দনা করছে। কিন্তু আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বান্দরবনের গহীন জঙ্গলের ভেতরে, ওখানে অনেকগুলো বুদ্ধমূর্তি দান করেছি। তারপর যেখানে হচ্ছে বলতে গেলে অনেক দূরে লামা মিজিরি পাড়া, যেখানে ওখানেও শুধু একটা ছোট বুদ্ধ মূর্তি ছিল, সেখানে ওরা মাটির ইয়া ছিল, সেটাতে ওনারা বুদ্ধের পূজা করতো। সেখানেও আমরা অনেক দূরে, অনেক প্রত্যন্ত অঞ্চলে, এগুলো এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কি বুদ্ধমূর্তি দান করেছি। তো দান করে আসছি। আসলে এটা শুধুমাত্র সম্ভব এই
আপনার এই যে তিরাত্তর সংঘের মাধ্যমে এই যে আমরা অনেক ক্যান্সার আক্রান্ত, অনেক বিভিন্ন দুরারোগ্য ব্যাধি অনেক মানুষের জন্য সাহায্য সহযোগিতা করেছি, যেটা তিরাত্তর সংঘ এবং প্রবাসী ভাই বোনদের সাহায্য সহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এই তিরাত্তর সংঘ আসলে শুরু হয় 2007 সালে শুভ মধু পূর্ণিমা, শুধু একটা দাওয়ালিকার মাধ্যমে এই তিরাত্তর সংঘের পদযাত্রা শুরু হয়। তো এই তিরাত্তর সংঘের মাধ্যমে আসলে আমরা অনেক অনেক পুণ্যময় কাজগুলো করে যেতে পারছি, মানুষের জন্য কাজগুলো করে যেতে পারতেছি। তারপর আমরা প্রতি বছর পহেলা বৈশাখ শুভ নববর্ষের মধ্যে আমরা প্রাণী অবমুক্তকরণ করি, যেগুলো আপনারা হয়তো ফেসবুক কিংবা আমাদের তিরাত্তর সংঘের আইডি বা গ্রুপের মধ্যে দেখে থাকেন। আমরা এই কাজগুলো করে যাই, সকল প্রাণীর জন্য মৈত্রী পোষণ করি, সকল প্রাণীর জন্য আমরা সবসময় ভালোবাসা দান করি। তো এভাবে আমরা এই তিরাত্তর সংঘের মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছি। তো আমি এই বর্তমান বুদ্ধ যুব সংগঠনের কাছে আমার আকুল আবেদন যে আপনার ঘর ছেড়ে বাইরে এসো, দেখো মানুষ কত কষ্টে আছে, আমরা তাদের পাশে একটু দাঁড়াই, তাদের অনুভূতি গুলো একটু সহানুভূতিতে পরিণত করতে পারি কিনা সেই চেষ্টাটা করি। দেখুন, মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাদের পাশে একটু দাঁড়ালে দেখবেন নিজেকেও একটু অসহায়ের থেকে একটু সহায় মনে হবে। তারাও একটু হেসে বলবে, বাবা তোমরা অনেক তোমরা বেঁচে থাকো, তোমাদের জন্য আমরা দোয়া করছি, তোমাদের জন্য আমরা আশীর্বাদ করছি। সেটা আসলে অনেক বড় কিছু। এই যে অসহায় ক্ষুধার্ত তারপর শীতার্ত যে মানুষগুলো কষ্টে পাচ্ছে, তারা যে যে পুণ্যদান বা যে দেওয়া আশীর্বাদ যেগুলো করছে, সেগুলো কিন্তু অনেক অনেক কিছু আমাদের জন্য। একটা তো দেখুন, তাদের সাথে একটু মিশে দেখুন, অনেক প্রশান্তি পাবেন। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সেই মানবতার দিকে আমরা ছুটে যাই, মানবিক হয়ে মানবতার পাশে দাঁড়াই, আর দেখবেন অনেক অনেক শান্তি পাবেন, অনেক প্রশান্তি পাবেন, মনকে একটু হালকা হবে যে আমি আজকে অনেক একটা ভালো কাজ করেছি, ওদের জন্য আমরা কিছু একটা করতে পেরেছি। সেই প্রশান্তিটুকু আসলে অনেকের হয় না, যেটা আমরা অনেক বিত্তবান আছে যারা হয়তোবা তার অট্টালিকার মধ্যে, তার বিত্তশালীর অট্টালিকার মধ্যে সে ঘুমাচ্ছে কিংবা আরাম করছে, সেটা কিন্তু অনেক মানুষের সেটা করে না। যাই হোক, আমি সেই সব বিত্তবান এবং ধনশালীদের প্রতি আহ্বান এবং বুদ্ধ যুব সংগঠনদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারাও সব সংগঠনের সাথে পুনরায় যোগাযোগ করুন, সবার সাথে একসাথে হয়ে কাজ করুন। দেখবেন এই সমাজ এবং সমাজ থেকে দেশ, দেশ থেকে পুরো বিশ্ব দেখবেন পাল্টে যাবে। সবাই আমরা এক হয়ে যাব, কেউ আর অসহায় থাকবো না, সবাই আমরা মানবিক হয়ে মানবতার দিকে হাত প্রসারিত করব। তো আমার শুধু একটাই কথা বলার আছে, আমি সকল বৌদ্ধ যুব সংগঠনের কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করলে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরকে সহযোগিতা করে, সেটার জন্য আমি সকল বৌদ্ধ যুব সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই বলে আমার এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে একটু কথা বলার আছে, সেটা হচ্ছে সুমিত্রদা একটু আগে যে কথাটা বললো, সেটা হচ্ছে আমরা সচেতন হলে দেশ সচেতন হবে, সমাজ সচেতন হবে, মানুষ সচেতন হবে। আগে আমাদেরকে সচেতন হতে হবে। সেটা হচ্ছে আমরা যেভাবে সরকার আমাদেরকে নিয়ম করে যেই বিধিনিষেধ গুলো দিয়েছে সেগুলো আমরা মেনে চলবো, সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সেটা হচ্ছে আমরা অপ্রয়োজনীয় ঘরের বাইরে যাব না, প্রয়োজন ছাড়া আমাদের ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এমন একটা মহামারী যেটা আক্রান্ত হলে আপনার পরিবার আপনাকে দেখতে পারবে না, আপনার কাছে আসতে পারবে না, যে এমন একটা মহামারী যেটার কারণে আপনার অনেক সমস্যা, হ্যাঁ, আপনার পরিবারের অনেক সমস্যা হয়, যেটা আপনার পরিবার থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। তো সেই কারণে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া, সেটা হচ্ছে আপনারা অপ্রয়োজনীয় বাইরে যাবেন না, সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেবুদাকে আপনার খুব সুন্দর বার্তাটির জন্য।
আশা করি এই বার্তাটির মধ্য দিয়ে চিরত সংঘের সদস্যরা এবং সেই সাথে যারা আমাদের অন্যান্য বন্ধু প্রতিম সংগঠন থেকে শুরু করে যতগুলো যুব সংগঠন আছে, বৌদ্ধ সংগঠন, তরুণদের যে সংগঠনগুলো আছে, তারা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা খুঁজে পাবে। তো আমাদের আজকের দর্শকদের কাছ থেকে আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত লেবানন থেকে সম্পৃক্ত ছিলেন চিরত সংঘের আন্তর্জাতিক সম্পাদক বাবু সুমিত্র বড়ুয়া দাদা। আমরা দাদার এবং দাদার পরিবারের সুস্থতা কামনা করছি। সেই সাথে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন চিরত সংঘের প্রচার সম্পাদক এবং দীর্ঘদিনের সহযোদ্ধা বাবু দেবু বড়ুয়া। আমরা দেবু বড়ুয়া দাদারও সুস্থতা কামনা করছি এবং ওনার পরিবার বর্গের সুস্থতা কামনা করছি। তো এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই পরবর্তীতে আবার কখনো কোনো একটি বিষয় আলোচনা নিয়ে মিলিত হব। তো আমরা এখানে মোটামুটি চেষ্টা করেছি আমাদের আজকে যারা যারা প্রশ্ন করেছেন সবার প্রশ্নের মোটামুটি উত্তর দেওয়া। জানি না কতটুকু আপনাদের উত্তর দিতে পেরেছি। তো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে সাবধানে থাকুন। এবং সেই সাথে আজকের উপস্থাপক হলেও আমি ক্ষুদ্র একটি বার্তা দিব, সেটি হচ্ছে আমাদের যারা তরুণ যুবরা যারা যে করোনা ভাইরাস মোকাবেলায় বাহিরে যারা কাজ করছেন, যারা বিভিন্ন পরিবারগুলোর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, বিভিন্ন সচেতনতামূলক কাজগুলো করছেন, আপনারা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে তারপরেই কাজগুলো করবেন। কেননা যদি নিজে সুস্থ না থাকেন তাহলে কখনোই অন্যদের জন্য করতে পারবেন না। তো আমরা আজকের এই পর্যায়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ দাদাদেরকে, সকলকেই ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।